শ্বসন, রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। আমরা শ্বসনের আজকে প্রথম যেটা করব, যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোয়েশ্চেনটাই হচ্ছে দেহতল, শ্বাসনালী, ট্রাকিয়া, ফুলকা এবং ফুসফুসের মাধ্যমে কোন কোন প্রাণী শ্বাসক্রিয়া করে। তার মানে আমাদের এখানে বুঝতে হবে, কি বুঝতে হবে, আমাদের এখানে প্রথম বোঝা হচ্ছে আমরা আমাদের শ্বাস অঙ্গ মানে আমাদের প্রাণীকুলের যে শ্বাস অঙ্গ সেটা সবার ক্ষেত্রে সমান নয়। ঠিক আছে? কেমন? আমাদের যেমন নাক আছে, নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে লাংসে গিয়ে প্রবেশ করে, অর্থাৎ ফুসফুসে প্রবেশ করে। সবাই যে এরকম সুগঠিত শ্বাস অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে সব প্রাণী, তেমনটা নয়। কেমন? এককোষী প্রাণীরা তারা একভাবে তাদের শ্বসনটা সম্পন্ন করে, শ্বাসকার্য সম্পন্ন করে। আবার দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া, কেঁচো, যোগ এরা একরকম ভাবে করে। আবার দেখা যাচ্ছে যারা পোকামাকড় অর্থাৎ আরশোলা, ফড়িং, এরা দেখা যাচ্ছে আরেকভাবে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। সেক্ষেত্রে ক্রিয়ার থেকে বড় কথা এদের অঙ্গগুলো আলাদা আলাদা হয়, কিন্তু শ্বাস অঙ্গ যখন বলছি তাহলে শ্বাস অঙ্গের যে বেসিক বৈশিষ্ট্যগুলো অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্যগুলো তারা কিন্তু প্রায় সব মেনে চলে। ঠিক আছে? যেমন বিস্তৃত তল, একটু আর্দ্র থাকবে, গ্যাসীয় বিনিময় সহজে হবে। এই যে বৈশিষ্ট্যগুলো শ্বাস অঙ্গের, সেগুলো কিন্তু আলাদা আলাদা শ্বাস অঙ্গ হলেও তারা প্রতিটা বৈশিষ্ট্যকেই কম বেশি প্রতিটা প্রাণীর শ্বাস অঙ্গই মেনে চলে। সেক্ষেত্রে আজকে তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি হলো, যে আমাদের দেহতল, ট্রাকিয়া, একদম, তাহলে কোন প্রাণী, তাহলে আমরা এবার জানবো যে আমাদের শ্বাসকার্য চালানোর জন্য কত ধরনের মোটামুটি প্রাণীদের শ্বাসঅঙ্গ হতে পারে। তাহলে আমরা বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ, বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ এক কথা আমরা বলতে পারি। আমরা তাহলে মোটামুটি আমাদের ক্লাস 9-এর সিলেবাস অনুযায়ী আমরা কত ধরনের সেই শ্বাসঅঙ্গগুলো পড়ব। ঠিক আছে? আমাদের টেক্সট বইতে যেমন আছে, আমি একটা শর্ট সামারি করে রাখছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমাদের নোটের মধ্যে এটা সুন্দর করে গুছিয়ে লিখে রাখতে পারো। সেক্ষেত্রে আমরা বিভিন্ন শ্বাসঅঙ্গ পড়ব। যেমন কেউ কেউ তাদের শ্বাসঅঙ্গ হিসাবে দেহতলকে ব্যবহার করছে, কেউ কেউ শ্বাসনালী বা ট্রাকিয়াকে ব্যবহার করছে, কেউ দেখা যাচ্ছে ফুলকাকে ব্যবহার করছে, কেউ দেখা যাচ্ছে ফুসফুসকে ব্যবহার করছে। ঠিক আছে? মাইন্ড ডাইভার্ট করো না, মাইন্ডটাকে এদিক ওদিক করো না, ধীর স্থির হও, তাহলে সহজে বোঝা যাবে। তাহলে আমরা দেখলাম কি, আমাদের প্রধান প্রধান শ্বাসঅঙ্গ, আমাদের বিভিন্ন প্রাণী বিভিন্ন শ্বাসঅঙ্গ বর্তমান, মানে সবাই আমরা একই রকম শ্বাসঅঙ্গ ব্যবহার করি না। যেমন আমরা মানুষ হিসাবে ফুসফুসকে ব্যবহার করছি, তেমন কেউ দেহতলকে পুরো বডিটাকে ব্যবহার করছে, কেউ শুধু ট্রাকিয়া, আমাদের যেমন এটা শুধুমাত্র একটা আমাদের শ্বাস অঙ্গের একটা পার্ট হচ্ছে ট্রু ট্রাকিয়া, এই যে এখান থেকে রিং রিং শেপের, দেখো রিং রিং শেপের আছে না, এটাকে আমরা শুধু ট্রাকিয়া বলি। সেক্ষেত্রে কেউ এরকম শ্বাস না, হ্যাঁ কিছু বললে? ব্যথা আছে মানে ঠান্ডা লেগেছে, সেক্ষেত্রে শ্বাসনালী বা ট্রাকিয়া, কেউ শুধুমাত্র এই ট্রাকিয়া বা শ্বাসনালীকে দিয়েই তার শ্বাস টোটাল যে শ্বাসকার্য সেটা সম্পন্ন করছে। কেউ ফুলকা ব্যবহার করছে, ফুলকা তো আমরা জানি যে মাছ, মৎস্য গোত্রভুক্ত যারা আছে তারা এটা ব্যবহার করে, তাছাড়া ফুসফুসের মধ্যে আমরা তো মানুষ আছি। ঠিক আছে? তাহলে একদম ভেরি গুড অস্টিক থিস। ওকে, এইবার আমরা দেখব হচ্ছে দেহতল। দেহতল দেখব আমরা প্রথমেই দেহতল সম্পর্কে যেটা দেখব সেটা হচ্ছে কেঁচো। কারা কারা আছেন? দেহতল, দেহতল, গাছ, ও আমাকে কোয়েশ্চেন করছে যে গাছ, গাছ তাদের পত্ররন্ধ্র, তাই না?
পত্ররন্ধ্রের মাধ্যমে। তার ওদের আলাদা আলাদা ছিদ্র বর্তমান, ওরা ওদের গ্যাসীয় বিনিময়ের জন্য লেন্টিসেল, তারপরে তাই তো এগুলো ইউজ করে, মানে পত্ররন্ধ্র, কাণ্ডের ছিদ্র, এই ধরনের ছিদ্রগুলোকে ব্যবহার করে। ঠিক, তারপর আমরা প্রথম আমাদের সিলেবাস অনুযায়ী পুরো দেহতলের যেগুলো আছে সেগুলো আমরা উদাহরণগুলো লিখে নেব। সেটা হচ্ছে অ্যামিবা, ঠিক আছে, এ কিন্তু এককোষী প্রাণী, একটাই কোষ দিয়ে তৈরি, সে তার পুরো দেহতলটাকে ব্যবহার করছে। আমি আরো বুঝিয়ে বলছি, সঙ্গে আমি শুধু উদাহরণগুলো লিখে নিই। প্যারামেসিয়াম, ঠিক আছে, প্যারামেসিয়াম। তারপর আমরা যাব, হ্যাঁ, সাপ। চলো আমরা দেখবো অ্যামিবা। আগে দেহতলটা নিয়ে আলোচনা করি এক এক করে, তারপরে যাচ্ছি। তারপরে হচ্ছে অ্যামিবা। এইবার অ্যামিবা কোন গোষ্ঠীভুক্ত? মনেরা গোষ্ঠীভুক্ত, আমরা পড়বো পরবর্তীতে। তাছাড়া প্রোটিস্টার মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী আছে স্পঞ্জ, হাইড্রা, ঠিক আছে, জেলিফিশ, ঠিক আছে, এইগুলো আছে। নেক্সট আমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো আছে সেগুলো হচ্ছে কেঁচো যোগ, মানে অ্যানিলিডা পর্বভুক্তের কিছু প্রাণী তারা পুরো দেহতলটা ব্যবহার করে, কেঁচো ও যোগ, ঠিক আছে, ইত্যাদি। ভিভিআই, প্রতিটা উদাহরণ ভিভিআই। তার মানে কি বলছে, এদের সমগ্র যে দেহতলটাই এদের সমগ্র দেহতল, আবারও রিপিট করছি, সমগ্র দেহতলটা দিয়ে এরা শ্বাসকার্য চালায়। কি করে? এদের সমগ্র দেহতলটা ভিজে কেঁচো যোগ, এখানে যে কজন নাম করা আছে, স্পঞ্জ, হাইড্রা, জেলিফিশ, এরা সবাই জলের মধ্যে থাকে বা অ্যাকোয়াটিক, বা এদের গাটা ভিজে। তার মানে আমরা যখন শ্বাসঅঙ্গের বৈশিষ্ট্য পড়েছি তখন দেখেছি আমাদের শ্বাসঅঙ্গগুলো একটু ভিজে থাকে, আর্দ্র থাকে, যার জন্য গ্যাসীয় বিনিময় খুব ভালো হয়। সেক্ষেত্রে এর পুরো দেহটাই শ্বাসঅঙ্গের বৈশিষ্ট্যকে ক্যারি করে এবং গ্যাসীয় বিনিময় সহজে সম্পন্ন হয়। ঠিক আছে, উদাহরণগুলো ভিভিআই, অ্যামিবা, প্যারামেসিয়াম, আর স্পঞ্জ, হাইড্রা, জেলিফিশ এরা হচ্ছে প্রোটিস্টার মধ্যে, কেঁচো যোগ এরা হচ্ছে অ্যানিলিডার অন্তর্ভুক্ত কিছু প্রাণী। তাহলে দেহতল কমপ্লিট হলো। এইবার আমরা যাব হচ্ছে আমাদের শ্বাসনালী। আমাদের শ্বাসনালী আর কিছুই না, এই যে ট্রাকিয়া আমাদের যেমন দেখছো, তাই না? আমাদের ট্রাকিয়াগুলো কেমন, এই হচ্ছে আমাদের ট্রাকিয়া, এই রিং শেপ, তারপর এরকম ভাগ হয়ে লাংসের মধ্যে যখন ঢুকে যায় তখন বিভিন্ন ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওলস হয়ে বিভিন্ন বায়ুথলিগুলো সম্পন্ন করে। এরকম হচ্ছে আমাদের ট্রাকিয়া হচ্ছে এটা, শুধুমাত্র আমরা এইটুখানি অংশকে ট্রাকিয়া বলি। সেই ক্ষেত্রে আর কিছুই না, এদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন, এরা পুরো বডিটাকে, মানে আমি যদি আরশোলার পুরো বডিটাকে একটা আঁকার চেষ্টা করি, আরশোলাকে আমি জাস্ট এরকম করে আঁকার চেষ্টা করছি, আরশোলাকে ওটা লিলিপুট টাইপের হয়ে গেছে, সেক্ষেত্রে ওর বাইরে এরকম দেহ গহ্বরের বাইরে দিয়ে ও ছিদ্রগুলোকে বাইরের দিকে বের করে দেয়। ঠিক আছে, এরকম ছিদ্রগুলোকে ওপেনিং থাকে, বাইরের দেহতলের সাথে এরকম ছিদ্রগুলো ওপেনিং থাকে। ঠিক আছে, এরকম ওপেনিং যখন থাকছে, এই ওপেনিং গুলোকে বলা হচ্ছে শ্বাস ছিদ্র। শ্বাস নেওয়ার জন্য যে ছিদ্র সেটা হচ্ছে শ্বাস ছিদ্র। তার মানে এই যে এগুলো হচ্ছে শ্বাস নেওয়ার জন্য যে নালী। কি হচ্ছে, এই হচ্ছে আমার বাইরের পরিবেশ, তাহলে বাইরের পরিবেশ থেকে O2 প্রবেশ করছে, আর ভেতরে যে CO2 গুলো তৈরি হয়েছে সেই শ্বাসনালী দিয়ে আবার বাইরে বেরিয়ে আসছে। তাই শ্বাসনালী দেহের বাইরে বেরিয়ে আসবে, দেহের ভেতরে তো আমি CO2 কে রেখে দিতে পারি না, আমার বাইরের পরিবেশ থেকে অক্সিজেন নিতে হবে। হ্যাঁ, একদম পুরো এরকম
লাগানো আছে, লাগানো অবস্থায় যেখান থেকে প্রতিটা কোষের সাথে কানেক্টেড আছে, ওর ভেতরে যে কোষগুলো অবস্থান, হ্যাঁ অবশ্যই অবশ্যই আটকে যাবে, কেন আটকে যাবে না। এবার সেক্ষেত্রে আমরা কি বলছি যে এই শ্বাস নালীগুলো প্রতিটা দেহ কোষের সাথে কানেক্টেড আছে এবং প্রতিটা কোষ ওর বডির মধ্যে, হ্যাঁ কি বলছো কোয়েশ্চেন? সিপনল, সিপনল তো আমার হচ্ছে ফ্লোয়েমের অংশ। হ্যাঁ ফ্লোয়েম, একদম এক্স্যাক্টলি, যে ফ্লোয়েম যেমন প্রতিটা কোষে খাবার পৌঁছে দিচ্ছে, তেমন এই নালীগুলো প্রতিটা কোষের সাথে কানেক্টেড আছে। প্রতিটা কোষ যে মানে কি বলে কার্বন অক্সিজেনকে ব্যবহার করে যে শ্বসন সম্পন্ন করে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, সেটা প্রতিটা কোষ থেকে কালেক্ট করছে, দিয়ে নালী দিয়ে বের করে দিচ্ছে। আবার নালীর ছিদ্র তো বাইরের পরিবেশের সাথে কানেক্টেড আছে, বাইরের পরিবেশ থেকে আবার অক্সিজেনকে ধরছে, ছিদ্রের মধ্যে প্রবেশ করে দিচ্ছে, আবার প্রতিটা কোষে ছড়িয়ে দিচ্ছে। এইভাবে এই শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে ও শ্বাসকার্যটা সম্পন্ন করে। এবং আমাদের সিলেবাস অনুযায়ী কি কি এক্সাম্পল আছে, বিশেষ করে আরশোলা পরীক্ষায় খুব দেয়, আরশোলা, ঠিক আছে, আরশোলা ভিভিআই আরশোলা, মৌমাছি, ঠিক আছে, ফড়িং, তাছাড়া পোকামাকড় বা পতঙ্গ, বা পতঙ্গ ইত্যাদি। বোঝা গেছে? পতঙ্গ বা পোকামাকড়ের আন্ডারে আমরা যাদেরকে ফেলি, মানে আর্থ্রোপোডার আন্ডারে বেশিরভাগ সবাই এই শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে কমপ্লিট করে। কিন্তু আমাদের কোয়েশ্চেনে এমসিকিউতে বা আমরা যখন পরীক্ষা দিতে যাই, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে এই আরশোলার উপর ভিত্তি করে এই কোয়েশ্চেনটা খুব দেয়, যে শ্বাসনালী হিসাবে বা ট্রাকিয়া কে ব্যবহার করে বলে তোমাকে কিছু অপশন দিল, অপশন দেওয়ার সাথে আরশোলা থাকলো, আরশোলাকে টিক মারতে হলো বা আরশোলাকে অ্যান্সার করতে হলো। ঠিক আছে, বোঝা গেছে? এইবার আমরা যাব হচ্ছে আমাদের ফুলকা। ফুলকা তো আমরা জানি, ফুলকাটা মুছি না, এখানে থাক। ফুলকার মধ্যে আমরা কি পড়ব? মাছ, সে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, যে মাছই বলো, মাছ। নেক্সট হচ্ছে অবশ্যই, তাছাড়াও হচ্ছে আমার চিংড়ি মাছ, ঠিক আছে, থাকবে। এটা কোন দিক থেকে এটা ফুলকা থাকবে, ফুলকা সাহায্যে এরা করবে। শুধু ফুলকা না, এরা শামুকরে আমরা পড়েছি মোলাস্কার অন্তর্ভুক্ত, তারাও ফুলকা সাহায্যে সম্পন্ন করবে। শামুক ফুলকা সাহায্যে সম্পন্ন করবে। পটকা না, ফুলকা, হ্যাঁ ফুলকা, নট পটকা, ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে অসংখ্য ফুলকা পাত থাকবে চিরুনির মতো, সেটা আমি পরে বোঝাচ্ছি। শুধু ব্যাঙাচির আবার বহি ফুলকা থাকবে, এটা আমি একটুখানি তোমাদেরকে বলি। সেক্ষেত্রে ফুলকা দু ধরনের, এইগুলো সব হচ্ছে অন্তঃফুলকা, মানে শরীরের ভেতরে অবস্থিত। এই ফুলকাগুলো শরীরের ভেতরে অবস্থিত। যেমন মাছের যে কানকো দেখছো, শরীরের অংশে ঢাকা থাকবে এবং চিরুনির মতো পাতে অবস্থান করবে, ঠিক আছে। এটা আমি মাছের ইয়ে করেছি, চোখ ধরো দেখেছি এরকম চিরুনির মতো পাতে। মানে আমরা যদি সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি, এই কানকোটা তুলে ফেলে দেবো, দিয়ে ভেতরে চিরুনির মতো জালি মতো লাল লাল রঙের যেগুলো দেখতে পাই, সেগুলোকে আমরা বলবো ফুলকা, ঠিক আছে। এই ফুলকাগুলোকে তারা শ্বাস কার্যের অঙ্গ হিসাবে ব্যবহার করতে পারে। তাছাড়া আর কে পারে? চিংড়ি পারে, মোলাস্কার মধ্যে শামুক পারে, ঠিক আছে। প্রত্যেকে এরকম ধরনের ফুলকা অবস্থান করছে, কিন্তু এটা অন্তঃফুলকা। ব্যাঙাচি যেটা আছে, মানে ব্যাঙাচি ব্যাঙের যে ছোট ছোট ভার্সন, তাই না,
ব্যাঙাচি, ছোট ভার্সন না, ওকে বলা হয় ব্যাঙাচির ছোট দশা বা ছোট অবস্থা, ছোটবেলা। ব্যাঙাচির ব্যাঙের ছোটবেলাকে বলা হয় ব্যাঙাচি। ব্যাঙাচি আবার বহি ফুলকা ব্যবহার করে, বাইরে বাইরে অবস্থান করে ওর ফুলকাটা, বহি ফুলকা, ঠিক আছে, ফুলকা, বহি মানে বাইরের দিকে ওর ফুলকাটা তুমি দেখো ওরকম, দেখবো এখন ফুলে ওঠে, ফুলে ওঠে ওইরকম, ঠিক আছে। বহি ফুলকাকে সাবাজে, কাঁকড়া ফুলকাকে বুকে। এইবার কিছু আমাদের ভিভিআই করে আমাদের লেখা আছে, সেটা একটুখানি আমরা জানবো। সেটা হচ্ছে দেখো আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের টেক্সট বই অনুযায়ী কি লেখা আছে। আমাদের টেক্সট বইতে লেখা আছে যে কাঁকড়ার যে ফুলকা আছে সেগুলোকে বুক গিল বলে। এগুলো একটু ভিভিআই করে নোট করে লিখে নাও, তাহলে আমরা বুক গিল পাবো, ঠিক আছে। বুক গিল পাবো কি করে পাবো, সরি, কাঁকড়ার ভিভিআই করে লিখবা, এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। বুক গিল তার মানে ওদের গিলটাকে বইয়ের মতো দেখতে, ওপেন বইয়ের মতো দেখতে, তাই ওটা বুক গিল বলবো। তাছাড়াও আমরা বুক লাং পাবো, বুক লাং, বুক লাং, তার পাবো মাকড়সার পাবো। তার মানে এদের শ্বাস অঙ্গগুলো এরকম বই বই শেপে। বুকগাল না, দেখো ওই জন্যই আমি, ও আমাকে কোয়েশ্চেন করছে ওর বইতে নেই, কিন্তু ওই জন্য আমি একটা প্রপার টেক্সট বই থেকে কোথায় আছে সেগুলোকে আমি এখানে নোট করে দিলাম, ঠিক আছে। বুঝতে কারোর টোন ডাউট নেই। তার মানে এখানে আমাদের সিলেবাস অনুযায়ী আমাকে পড়তে হবে কাঁকড়ার ফুলকাকে বলা হয় বুকগিল, মাকড়সা, তাছাড়া কাঁকড়া বিছে আছে যাদেরকে বলা হয় বুকলাং, মানে সবই টাইপস অফ ফুলকা, টাইপস অফ ফুলকা, কিন্তু এদের একটু শেপগুলো অন্য ধরনের, আকার আকৃতিগুলো অন্য ধরনের, তো যেমন যার আকার যেমন যার আকৃতি সেই অনুযায়ী তাদেরকে নামকরণ করা হয়েছে। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে বুকগিল কার আছে, কাঁকড়ার বুকলাং আছে, মাকড়সা, আর হচ্ছে আমার কাঁকড়া বিছে, কাঁকড়া বিছের, ঠিক আছে। ভিভিআই এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এইবার আমরা যাব হচ্ছে আমাদের লাস্ট, সেটা হচ্ছে ফুসফুস। ফুসফুসে যাব। ফুসফুস হচ্ছে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসঅঙ্গ, সমস্ত উন্নত মেরুদণ্ডী, উন্নত মেরুদণ্ডী প্রাণীর শ্বাসঅঙ্গ হিসাবে তারা সবাই প্রায় ফুসফুসকে ইউজ করে। তাহলে বোঝা গেছে কি বলতে চাইলাম, কি বলতে চাইলাম। স্ক্রিনটা, বোর্ডটা স্ক্রিনশট নাও, বোর্ডটাকে স্ক্রিনশট নাও। যদিও আমার নোটে লেখা আছে, তবু এই লেখাগুলো একদম একটা পেজের মধ্যে লিখে নিলে সহজে মুখস্থ হয়ে যাবে। আমি এটাকে আরো বেশি সামারাইজ করে দিয়েছি, ঠিক আছে। তাড়াতাড়ি করবে। না পারলে আমাকে, হয়ে গেছে, না পারলে আমাকে বলতে হবে, আমি আমি তো করে দেবো। ওকে, এইবার আমরা যাব যে আমরা কি কোয়েশ্চেনটা পড়লাম, যে আমরা পড়লাম যে বিভিন্ন প্রাণী তাদের শ্বাসঅঙ্গ কেমন ধরনের হয় এবং কারা কেমন ধরনের শ্বাসঅঙ্গ ব্যবহার করে, তার একটা কনসেপ্ট নিয়ে আমরা চটজলদি ক্লাস 9-এর সিলেবাসের মতো করে কমপ্লিট করলাম। এইবার আমরা জানবো যে কোনো কোনো মাছে অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, মানে একটা তো আছেই শ্বাস অঙ্গ, তাছাড়াও এক্সট্রা বাড়তি শ্বাস অঙ্গ থাকে। তার জন্য এই বাড়তি যদি কারোর থাকে তাহলে সে বাড়তি সুযোগ সুবিধা লাভ করবে। তুমি যদি দেখা যাচ্ছে তোমার বন্ধুরা দেখা যাচ্ছে 5 ঘন্টা পড়াশুনো করে, কিন্তু তুমি সেই পড়াশুনোটা দেখা যাচ্ছে 7 ঘন্টা করছো, 7.5 ঘন্টা করছো, তা তুমি যে এক্সট্রা লেবার দিচ্ছ বা এক্সট্রা খাটনিটা খাটছো, তার জন্য নিশ্চয়ই তোমার কোনো এক্সট্রা বেনিফিট তুমি অন্যদের থেকে বেশি লাভ করবে, তাই তো নাকি? তাহলে এক্সট্রা যন্ত্র যখন আছে তাহলে এক্সট্রা বেনিফিট তো তাদের আছে, সেটা আমরা জানবো। যে অতিরিক্ত
একদম অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে এবং আমরা কাদের ক্ষেত্রে দেখতে পারি এবং এদের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসযন্ত্রগুলো থাকার জন্য কি কি সুবিধা আছে। পড়াশোনাটা করতে হবে, আর ফাঁকি দিলে চলবে না, সিলেবাস শেষ হবে না এরপরে, তারপরে হাত হাত কামড়াবে, কপাল কামড়াবে। এরপরে আমি শর্ট কোয়েশ্চেন দেব, সালোক সংশ্লেষ, শ্বসন, রেচন, পুষ্টি, রক্ত সংবহন সব কিছুর শর্ট কোয়েশ্চেন পাঠাবো, সেগুলোকে রেডি করতে হবে। সেই রেডি কোয়েশ্চেন করার পর আমি এক্সাম নেব, আবার শর্ট কোয়েশ্চেনগুলোর আলাদা এক্সাম নেব এবং লং কোয়েশ্চেনগুলোকে এসএকিউকে আলাদা করে এক্সাম নেব, যাতে প্রিপারেশনটা একদম ফুল টাইমে কমপ্লিট হয়। বোঝা গেছে? নেক্সট হচ্ছে, তাহলে আমরা অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলবো, কোন কোন, প্রথমে জানবো কোন কোন প্রাণী অতিরিক্ত শ্বাস যন্ত্র, অতিরিক্ত শ্বাসযন্ত্র আমরা কাদের ক্ষেত্রে দেখব। সেক্ষেত্রে অতিরিক্ত শ্বাসযন্ত্র আমরা দেখতে পাই প্রধানত কই, শিঙ্গি, মাগুর, শিঙি, মাগুর ইত্যাদি মাছ, ইত্যাদিকে বলা হয় জিওল মাছ। কি বলা হয় এদেরকে? এদেরকে বলা হয় জিওল মাছ। জিওল, জিওল মাছ, এই তিনটেকে একত্রে বলা হয় জিওল মাছ। কেন জিওল মাছ বলা হয়? এরা দেখবা কই মাছ যখন খুব মেঘ ডাকে বা বৃষ্টি হয় সেই সময় দেখবা রাস্তার উপরে উঠে আসে এবং কানের এই কানকোর উপরে ভর দিয়ে টং 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 করে করে নাচতে নাচতে দেখবা সে এই পুকুর থেকে ওই পুকুর, এই জায়গা থেকে ওই জায়গায় চলে যায়, তাই না? বাড়ির উঠোনে ঘোরাঘুরি করে, ওরা মনে করে সেই সময় ওই ওই উঠোনটা ওদের, আহা কি আনন্দ, উঠোনে এসেছি উঠোনে এসেছি, নাচ গান শুরু করে দেয়। ওইদিকে মেঘ ডাকে, তবলা বাজছে ধাম ধিং ধিং ধিংতরা ধিংতরা ধিং ধিং ধুমতরা ধুমতরা বাজছে, হ্যাঁ মেঘ মেঘ ডাকছে, আর ওইদিকে কই মাছগুলো তিরিং বিরিং করে লাফাচ্ছে সেই মেঘের তালে, ধুমতানা ধুমতানার তালে। সেক্ষেত্রে কি করে সম্পন্ন হয়? অন্য মাছগুলো তো এই সুবিধা পায় না। কারণ কি? কারণ ওদের একটি অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। যদি আমি দেখি ওদের একটা ফুলকা থাকছে এরকম, এরকম একটা থাকছে, তাছাড়া ওদের শ্বাস অতিরিক্ত একটা শ্বাস অঙ্গ হিসাবে দেখা যাচ্ছে একটা প্রেজেন্ট থাকছে। তার মানে এটা যেটা দেখা গেল এটা হচ্ছে এক্সট্রা শ্বাস অঙ্গ, ঠিক আছে? এটা হচ্ছে ওদের এক্সট্রা একটা শ্বাস অঙ্গ। এই শ্বাস অঙ্গ দিয়ে ওরা ডাইরেক্ট বাতাস থেকে অক্সিজেনকে গ্রহণ করতে পারে, ঠিক আছে? ডাইরেক্ট বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে বায়ু থেকে, কিন্তু এটা দিয়ে ওরা জল থেকে পারে, জল থেকে ওটুকে গ্রহণ করবে, ওটুকে ওরা গ্রহণ করবে। তার মানে অন্যান্য মাছদের এক্সট্রা নেই, যাদের এক্সট্রা শ্বাস যন্ত্রটা নেই, মানে অর্থাৎ এই শেপটা নেই যাদের, তারা কি, তারা বায়ু থেকে, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বায়ু থেকে সরাসরি অক্সিজেন নিচ্ছি, এই যে ফ্যাসিলিটিটা, এই যে সুযোগ সুবিধাটা সেই সব মাছেদের নেই যাদের এই এক্সট্রা যন্ত্রটা নেই। কিন্তু শিঙি, কই, মাগুর এইসব মাছগুলোর এই অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকার জন্য জলে যখন থাকছি জলের থেকে অক্সিজেন নিচ্ছি, একদম সবাই তুলে এরকম করে নিয়ে নিচ্ছি, আবার যখন বাতাসে উঠে মেঘ ডাকছে তখন নাচ করার জন্য সেই এক্সট্রা অঙ্গের জন্য আমি আবার বায়ু থেকেও অক্সিজেন নিতে পারছি। তাহলে আমি অতিরিক্ত শ্বাসযন্ত্র দিয়ে যখন আমি উপরে উঠে আসছি জলের উপরে, তখন সেই অক্সিজেনগুলো ব্যবহার করে আমি আরো অনেকক্ষণ এক্সট্রা বেঁচে থাকতে পারছি। বোঝা গেছে? তাই এই অতিরিক্ত শ্বাসযন্ত্র জিওল মাছ এবং এই যে এক্সট্রা যে শ্বাসযন্ত্রগুলো, এগুলো এদের খুব কাজে লাগে। কি কাজে লাগে? এরা যখন প্রায়শই যখন জলের উপরিতলে উঠে আসে, এরা তখন বাতাসের মুক্ত অক্সিজেনকে ব্যবহার করতে পারে, মুক্ত ওটুকে গ্রহণ করতে পারে এটা। তাছাড়া এইসব মাছেরা ওটুযুক্ত কাদা জলে বসবাস করে, ফলে স্বাভাবিক
ফুলকা শ্বসন O2 এর যোগান পক্ষে যথেষ্ট নয়, তখন শ্বাসযন্ত্র। এরা যখন কাদার মধ্যে ঢুকে যায় তখন জলের কাদার মধ্যে যে অক্সিজেনগুলো আছে সেগুলো ওরা ব্যবহার করতে পারে। কারণ জলের থেকে যখন দেখবা কই মাছ, ভেক মাছগুলো কাদা গায়ে কাদা লেগে থাকে, কাদার মধ্যে ঢুকে বসে থাকে, তো তখন তো আমার একটু মানে জলের অক্সিজেনকে আমি পাচ্ছি না, তখন কাদার মধ্যে যে জলটা লেগে আছে, যে অক্সিজেনটা আছে, আমাকে সেটাই গ্রহণ করতে হবে। ও সেই অক্সিজেনটাও গ্রহণ করতে পারে। অর্থাৎ তার জন্য এই অতিরিক্ত শ্বাসযন্ত্রগুলো ওদের এক্সট্রা প্রোটেকশনে কাজ করে। বোঝা গেছে তাহলে অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে এবং কোন কোন মাছের এই ধরনের অঙ্গগুলো দেখা যায়। ক্লিয়ার? কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আরেকটু এক্সট্রা ইনফরমেশন তোমাকে জানতে হবে, সেটা তুমি একটু লিখে নাও। সেটা হচ্ছে আমি লিখে দিয়েছি, আমার উদাহরণে যদিও আছে টেক্সট বইয়ের মধ্যে, শ্বাস পুষ্প, শ্বাস বৃক্ক, আর নেক্সট হচ্ছে আমার এতে যেটা আছে নোটে, সেটা হচ্ছে শ্বাস নল। নলও বলতে পারো বা ওটা নালীও বলতে পারো, নালী একই ব্যাপার। ঠিক আছে, এটা যেটা গেল শ্বাস পুষ্প, মানে ওর যে শ্বাস অতিরিক্ত শ্বাস যন্ত্রটা সেটা পুষ্প বা ফুলের মতো ছড়ানো, সেটা পুষ্প বা ফুলের মতো করে ছড়ানো রয়েছে। ঠিক আছে, সেই ধরনের মাছের উদাহরণ হচ্ছে কি কই মাছ। কই মাছের অতিরিক্ত শ্বাস যন্ত্রটা ফুলের মতো, কিন্তু যারা হচ্ছে মাগুর মাছ, সেই সব মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রটা বৃক্কের মতো বা হচ্ছে তাকে বলে কিডনি শেপ, কিডনি শেপের মতো, কিডনি এরকম অতিরিক্ত একটা, আমাদের যে কিডনি গুলো আছে, অতিরিক্ত কিডনি না, অতিরিক্ত কিডনি কি বলে ফেললাম, ছি 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 ছি, অতিরিক্ত কিডনি, মানুষের এক দুটো কিডনি, হ্যাঁ সেটাই, আমরা তো অতিরিক্ত কিডনি থাকলে আমরা তো মার্কেটে বিক্রি করে বড়লোক হয়ে যেতাম। অতিরিক্ত কিডনি বলে ফেললাম। যাই হোক, আমি বলতে চাইছি যে অতিরিক্ত শ্বাসযন্ত্রটা ওদের কিডনি শেপের হয়, যেমন বৃক্ক, যেমনটা করে মাগুর মাছের, মাগুর মাছ, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শর্ট কোয়েশ্চেন গুলো দেবে। তাছাড়া শ্বাস নল হচ্ছে শিঙি মাছ। শিঙি মাছ নোটে একটু স্পেলিং মিস্টেক আছে, ঠিক করে নাও, সেটা হচ্ছে এটা, নোটে লেখা আছে শিং মাছ, শিং মাছ না, ওটা শিঙি মাছ। ঠিক আছে, তো ওটাকে একটু ঠিক করে নেবে, শিঙি মাছ। ঠিক আছে, তাহলে অতিরিক্ত শ্বাসযন্ত্র সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। এখানে এইটুখানি জানলেই আমাদের সিলেবাস অনুযায়ী হবে। সেক্ষেত্রে আমরা নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা পড়বো, সেক্ষেত্রে আমাদের শ্বাসক্রিয়া অংশগ্রহণকারী দুটো পেশির নাম। এইবার আমরা দেখব মানুষের মধ্যে চলে যাব। ঠিক আছে, আমরা তাহলে এটা বোর্ডটা ক্লিন করলাম, যদি স্ক্রিনশট লাগে নিয়ে নাও। নিয়ে নিয়েছো? কার ফোন হ্যাং হয়ে গেছে? হাই রে, দাঁড়াও, টাইম দাও। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এবার নেক্সট যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমরা এবার দেখব যে মানুষের লাংসের স্ট্রাকচারটা কি। ঠিক আছে, লাংসের স্ট্রাকচারটা কি, প্রথমে আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে চলেছি সেই জিনিসটা প্রত্যেকেই ভালো করে বুঝবে, যাতে এই সম্পর্কে কনসেপ্ট বারবার ক্লিয়ার করতে না হয়। কারণ এক কনসেপ্ট যদি 10 বার ক্লিয়ার করতে হয় তাহলে পরে কিন্তু আমি আর এগোতে পারবো না। ঠিক আছে, তো প্রথমেই কি বলছি, এই হচ্ছে আমাদের পুটি, পুটির গলা হয়ে, পুটির বডি হয়ে, পুটির পুটির রিকেট হয়েছে নাকি, পুটির পা বেঁকে যাচ্ছে কেন, এই হচ্ছে পুটি। ঠিক আছে, পুটির এই হচ্ছে একটা বুক গেল, পেটু গেল, আর এই হচ্ছে আমার পুটির তলপেট গেল। মানে আমাদের দেহ আমাদের বডিটাকে তিনটে পার্টে ভাগ করা যায়, তিনটে গহ্বরে ভাগ করা যায়। সেটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমেন ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি। যদি আমি বাংলাতে লিখি সেটা হচ্ছে আমার বক্ষ গহ্বর, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, আর পেলভিক মানে হচ্ছে শ্রোণী।
সবকিছু গহ্বর অ্যাড করে নেবে, গহ্বর গহ্বর। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল বডিটা তিনটে ক্যাভিটি বা গহ্বর বা ফাঁকা জায়গা দিয়ে তৈরি। তিনটে কি কি? থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমেন ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি। বাংলায় বক্ষ গহ্বর, পেট আর শ্রোণী। শ্রোণী বা পেলভিক ক্যাভিটিটা কি? সেটা হচ্ছে তলপেট, বলি না আমাদের পেটের নিচটা, তাই না? এই তলপেটে আমার ব্যথা করছে, তলপেটে কেউ মারবে না, এরকম বলি না, আমাদের তলপেট নিচে, লোয়ার অ্যাবডোমেন। ঠিক আছে, সেটাকে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের বক্ষ গহ্বর আর আমাদের পেট যে পেশির সাহায্যে আলাদা করা থাকে, মানে এই যে এখানে একটা পেশি থাকে, ঠিক ডোম শেপের একটা পেশি, যেটা আমাদের শ্বাসক্রিয়াতেও খুব হেল্প করে। এই ডোম শেপের এই পেশিটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। ঠিক, মধ্যচ্ছদা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেওয়া আছে, কিন্তু আগে বুঝতে হবে যে ব্যাপারটা কি। নোটে তো দেওয়া আছে, নোটে দেওয়া থাকলো সেটা বুঝলাম না, অন্ধের মতো মুখস্থ করে গেলাম, সেটা তো কেমন একটা লাগে। তাহলে ফুসফুসের নিচে, ডেফিনেটলি ফুসফুসের নিচে, তার মানে এটা বুঝতে হবে যে এই পেশির সাহায্যে আমাদের বক্ষ গহ্বর এবং পেটকে আলাদা করা রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত? সেক্ষেত্রে আমরা এইবার জানবো যে আমাদের এই বক্ষ গহ্বরে ফুসফুস দুটো অবস্থান করছে। ফুসফুস দুটো এইভাবে যদি টেনে দিই ট্রাকিয়া দিয়ে, তাহলে এইভাবে ফুসফুস আমাদের দুটো বক্ষ গহ্বরে অবস্থান করছে। বোঝা যাচ্ছে? এই যে আমাদের ট্রাকিয়া হয়ে আমাদের বুদ্ধ, হ্যাঁ একদম মধ্যচ্ছদার গায়ে লেগে থাকবে, কিন্তু একদমই তাই, কিন্তু ওর একটা আবরণী আছে, নিজস্ব একটা আবরণী আছে। তুমি যেটা বলেছো সেটা ঠিকই, আর একটু বড় হয়ে নিচের দিকে আসবে। ঠিক, এবার সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের বক্ষ গহ্বর, এই যে ট্রাকিয়া হয়ে লাংসের মধ্যে দিয়ে ফুসফুসগুলো নেমে যাচ্ছে। ঠিক আছে, ফুসফুস নেমে যাচ্ছে না, মানে ট্রাকিয়া হয়ে আমরা দেখব, ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস হয়ে ব্রঙ্কিওলস হয়ে দুটো ফুসফুসের মধ্যে ঢুকে গেছে। ব্যাপারটা যখন এখানে ক্লিয়ার করছি, তাহলে ছবিটা আরেকটু বড় করি। তাহলে আমাদের ডায়াফ্রামের অবস্থান বোঝা গেছে। মেইনলি আমি যে জন্য শুরু করেছিলাম সেটা হচ্ছে ডায়াফ্রামের অবস্থান বোঝাতে। ক্লিয়ার? এইবার আমরা যাব হচ্ছে আমাদের ডাইরেক্ট লাংসে। তাহলে এই হচ্ছে, আমি ট্রাকিয়া দিয়ে শুরু না, আমি নাক দিয়ে শুরু করি। নাক, ঠিক আছে, নাক যাবে। আমি একটু পুটির কপাল আঁকি, পুটির কপাল এই গেল, এই 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 গেল, এই রে, এই পুটিকে দেখতে এরকম একটু, কি আর করা যাবে, কিছু করার নেই। ঠিক আছে, হ্যাঁ হাই, কার্টুনের মতো। এ পুটিকে দেখতে এরকমই, কিছু করার নেই। এ হচ্ছে ঝাঁকানাকা পুটি, ঝাঁকানাকা পুটি, ঝাঁকানাকা। তো এই হচ্ছে নাকের ছিদ্র, এই দুটো দিয়ে বয়ে যাবে, বয়ে গিয়ে আমার চলবে ফ্যারিংস, তারপরে চলে আসবে কণ্ঠস্বরের এখানে ল্যারিংস, তারপরে ট্রাকিয়া। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি, ও আমাকে কোয়েশ্চেন করছে মুখের সাথে সংযোগ আছে কিনা। ডেফিনেটলি আমাদের ল্যারিংস এরিয়াটা দেখো, এই জায়গাটা দিয়ে দেখো, এই হচ্ছে আমরা খাবার গ্রহণ করছি, তাই না? খাবার গ্রহণ করছি, আবার এই এরিয়াটা দিয়ে আমরা শ্বাস নিচ্ছি। তাহলে এই জায়গাটা তো আমাদের কমন, এইটুখানি জায়গা দিয়ে আমাদের কি হচ্ছে, খাবারও আসছে আবার শ্বাসও আসছে। তাই ফ্যারিংসকে আমাদের বলা হয় কমন পথ। ফ্যারিংসকে আমাদের বলা হয় কমন পথ বা সাধারণ পথ, কমন পথ।
না, শ্বাসনালীতে খাবার আটকে গেছে বলতে এখানেও হতে পারে, তাছাড়া ট্রাকিয়াতেও হতে পারে, তাছাড়া লাংসের ভেতরে ঢুকে যাচ্ছে এটাও হতে পারে। ঠিক আছে, তো চলো তাহলে ফ্যারিংস গেল। এই ফ্যারিংস এর পর এই যে যেখানে গলার কাছাকাছি আসলো সেটা হচ্ছে ল্যারিংস গেল, ল্যারিংস। ঠিক আছে, ল্যারিংস গিয়ে এবার ট্রাকিয়া শুরু হলো। এই যে আমাদের ট্রাকিয়া, এই যে রিং 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 শেপে এই ট্রাকিয়া শুরু হলো। ট্রাকিয়া গিয়ে আমার চলে গেল দুটো ভাগে ভাগ হলো, দুটো ভাগে ভাগ হয়ে গেল ট্রাকিয়া। ট্রাকিয়া যখন দুটো ভাগে ভাগ হলো, হ্যাঁ বোঝা যাচ্ছে তো? বোঝা, হাত দিয়ে দেখো, প্রত্যেকে তাদের গলায় হাত দিয়ে দেখো, দেখো বোঝা যাচ্ছে তো। এই ট্রাকিয়া ব্রঙ্কাস হয়ে আমাদের আস্তে আস্তে বুকের মধ্যে ঢুকে পড়লো। বুকের মধ্যে যখন ঢুকে পড়লো তখন এইগুলোকে আমরা বলবো ব্রঙ্কাস। ব্রঙ্কাস, ব্রঙ্কাস যখন আবার বিভাজন হচ্ছে তখন ওগুলোকে আমরা বলবো ব্রঙ্কিওলস, মানে আরো ভাগ হচ্ছে। এরকম দেখা যাচ্ছে ব্রঙ্কিওলস গুলো, মানে এই ব্রঙ্কাস গুলো 20 থেকে 25 বার ভাগ হওয়ার পর দেখা যাচ্ছে মানে এই পোর্শনটাতে ওরা লাংসের মধ্যে ঢুকে গেছে। লাংস শুরু হয়ে গেছে এই জায়গা থেকে। ঠিক আছে, লাংস শুরু হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের ডায়াফ্রাম। ঠিক আছে, লাংসের মধ্যে যখন শুরু হবে আরো 20-25 বার বিভাজন হয়ে প্রতিটার শেষে দেখা যাচ্ছে বায়ুথলি অবস্থান, এরকম গোল গোল বায়ুথলি গুলো অবস্থান করছে। ঠিক আছে, বায়ুথলি অবস্থান করলো। এই বায়ুথলির মধ্যেই অ্যাকচুয়ালি আমি যে প্রশ্বাসটা নিলাম, সেই প্রশ্বাসটা যে আমি যে অক্সিজেনটা রিসিভ করলাম সেটা আমি অ্যাকচুয়ালি এই বায়ুথলির মধ্যে রেখে দিলাম। বোঝা গেছে? এই নিলাম আমার ট্রাকিয়া হয়ে, ফ্যারিংস হয়ে, ল্যারিংস হয়ে, সরি ট্রাকিয়া হয়ে না, আমার নেজাল পথ অর্থাৎ নাকের পথ হয়ে, ফ্যারিংস হয়ে, ল্যারিংস হয়ে, ট্রাকিয়া হয়ে, ব্রঙ্কাস হয়ে, ব্রঙ্কিওলস হয়ে চলে গেল আমার অ্যালভিওলাইতে। বোঝা গেছে? অ্যালভিওলাই যাকে বলা হয় বাংলাতে বায়ুথলি। কি বলা হয় তাকে? বায়ুথলি বা অ্যালভিওলাই। অ্যালভিওলাই। তাছাড়া অ্যালভিওলাইতে যখন আমি এই কথাটা বললাম তাহলে ওর একটা আবরণী আছে, ফুসফুসের একটা আবরণী আছে, যাতে ও বাইরের প্রেশারটাকে খুব একটা ওর উপরে না আসতে দেয়। কারণ আমরা যখন জলের নিচে চলে গেলাম তখন আমার লাংসের উপরে বেশি প্রেশার পড়তে পারে, আমি যখন উপরে চলে যাচ্ছি তখন বেশি প্রেশার পড়তে পারে। মানে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ তো এক এক জায়গায় এক এক রকম। সেক্ষেত্রে যেহেতু আমরা সরাসরি বায়ুর সাথে কানেক্টেড, আমাদের নাজাল পথগুলো সরাসরি আমি বায়ুকে প্রবেশ করাচ্ছি, তাহলে আমার লাংসের ভেতরে চাপগুলো কম বেশি হতে পারে। তাই এই চাপের যে কম বেশি সেটা সরাসরি যাতে লাংসের উপরে এসে না পড়ে তার জন্য উপরওয়ালা যে ইঞ্জিনিয়ারিং খাটিয়েছে সে একটা কি করেছে, এরপর একটা আবরণী বানিয়ে দিয়েছে, আবরণী। ঠিক আছে, আমি যদি আবরণীটাকে একটা অন্য কালি দিয়ে আঁকার চেষ্টা করি, তুমি সবুজ কালিটা দেখতে পাবে কিনা দেখো। এই যে আবরণী দেখতে পাচ্ছ, সবুজ কালি। ঠিক আছে, এই যে আবরণী, এই যে আবরণীটা ফুসফুসের দিয়েছে তার কারণ কি? বায়ুমণ্ডলে বা ঘর্ষণজনিত চাপ বলো, আঘাত বলো, এগুলো থেকে রক্ষা করার জন্য। তো এই আবরণীটার নাম হচ্ছে প্লুরা। তাহলে ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। ঠিক আছে, এবং এই যে এর তাহলে কটা লেয়ার, এর তাহলে নিজস্ব কটা লেয়ার পেলাম? এক হচ্ছে এই ভেতরের এই একটা লেয়ার এবং বাইরে একটা লেয়ার। তাহলে ভেতরের লেয়ারটাকে আমি বলতে পারি ভিসেলার লেয়ার, বাইরের লেয়ারটাকে বলতে পারি প্যারাইটাল লেয়ার। ভিসেরাল লেয়ার, প্যারাইটাল লেয়ার। তাহলে দুটো আবরণী পেলাম। এই দুটো আবরণীর মাঝে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কিছু লিকুইড থাকে যাতে দুটো আবরণীটা চিপসে না যায়। এখানে সব লিকুইড তৈরি হয়, লিকুইড। ঠিক আছে, এখানে সব লিকুইড থাকে। এই লিকুইড গুলোর কাজ কি?
দুটো আবরণীকে এরকম আলাদা আলাদা করে রেখে দেয় যাতে ওগুলো চিপসে না যায়। ঠিক আছে, ওকে। তাহলে মেন আমার যে কোয়েশ্চেনটা ভিভিআই সেটা হচ্ছে প্লুরা। প্লুরাকে বলা হয় ফুসফুসের আবরণী। তাহলে এখানে পর্যন্ত আমাদের ফুসফুসের কনসেপ্টটুকু ক্লিয়ার, যে ফুসফুস কোথা থেকে কি আসলো, কিভাবে আমরা শ্বাস গ্রহণ করছি সেটা কনসেপ্ট ক্লিয়ার। এইবার আমরা যেটা পড়ব, আমরা যখন দুটো কোয়েশ্চেন আগে পড়াই সেটা হচ্ছে আমাদের দুটো পদ্ধতিতে আমাদের শ্বাসক্রিয়াটা কমপ্লিট হয়। কি কি পদ্ধতি? প্রশ্বাস নিলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম, প্রশ্বাস নিলাম, নিঃশ্বাস ছেড়ে দিলাম। দেখো তুমি যখন এইবার প্রশ্বাসটা নিলে তোমার বুকটা একটু উঁচু হয়ে গেল, পেটটা একটু উঁচু হয়ে গেল, হলো? তা এটা হওয়ার কারণ কি? ডেফিনেটলি ও আমাকে কোয়েশ্চেন বা ওরা বলছে যে মধ্যচ্ছদা, ডেফিনেটলি মধ্যচ্ছদা। কারণ আমি যখন প্রশ্বাসটা নিচ্ছি, মানে লাংসের মধ্যে যখন আমি প্রচুর পরিমাণে অক্সিজেনকে ভরে দিচ্ছি, তার মানে আমার লাংসটা আবার বেলুনের মতো ফুলে উঠছে। তা বেলুনের মতো যখন ফুলে উঠছে তখন আমার বক্ষ গহ্বরে বা থোরাসিক ক্যাভিটিতে সে বাদরের মতো করছে না, সে লাংস বোঝাতে গিয়ে সে আমি মনে হচ্ছে এরকম করছি বাদরের মতো। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? বলছি যে আমি পড়াতে বসে লাংস বোঝাতে গিয়ে সে বাদরের মতো করছি, এরকম এরকম এরকম। হ্যাঁ, গরিলার মতো। যখন আমি অতিরিক্ত অক্সিজেনকে ভেতরে প্রবেশ করাচ্ছি, অতিরিক্ত অক্সিজেন না মানে অক্সিজেনকেই, বা আমি যখন প্রশ্বাসটা গ্রহণ করছি তার মানে আমার লাংসটা বড় হচ্ছে, বেলুনের মতো ফুলে উঠছে। তাহলে যখন কোনো জিনিস ফুলে ওঠে তার জন্য তো এক্সট্রা জায়গা লাগে, তার লাংসকে তখন সেই জায়গাটা দিতে হবে, ফুসফুসকে তখন সেই জায়গাটা দিতে হবে। সেই জায়গাটা আমি কিভাবে দেব? জায়গাটা যদি আমি একটু বড় না করে ফেলি, তাই তো? তাহলে বড় করতে গেলে আমাকে কি করতে হবে? বড় করতে গেলে এই যে ডায়াফ্রামটা এরকম হয়ে আছে, সেই ডায়াফ্রামটাকে টেনে আমার সোজা করে দিলে তাহলে আমার এতটুকু জায়গা বাড়লো, তাই তো? শুনছো আমার কথা? ডায়াফ্রামটা যদি, হ্যাঁ একদম ভেরি গুড, কিন্তু আগে এটা বোঝো, দেন তুমি ছবি দেখো টেক্সট বইয়ের, তাহলে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। যে আমি যখন ফুসফুস বক্ষ গহ্বরকে বড় করব, তাহলে যে ডায়াফ্রামটা উপরে উঠে আছে ওটাকে টেনে আমি একটু নিচে নামাবো, মানে সংকুচিত করব, তাই তো? করলে তাহলে আমার এতটা জায়গা আমার বেড়ে গেল। সঙ্গে আমার যদি বুকটাকে একটু সামনের দিকে এগিয়ে দিই, বুকটাকে যদি একটু ফুলিয়ে দিই, তাহলে আমার সেখানেও একটা খাঁচা মতো তৈরি হয়ে জায়গাটা বড় হয়ে গেল, তাই তো? সেক্ষেত্রে আমার পাঁজর, বক্ষ গহ্বরে যে পাঁজরগুলো অবস্থান করে, পাঁজর, এই যে পাঁজরগুলো অবস্থান করছে, তাহলে এই পাঁজরের মাঝে মাঝে যে পেশিগুলো আছে এটাকে বলে আন্তর পাঁজর মধ্যস্থ পেশি, যাকে ইংলিশে বলা হয় ইন্টারকস্টাল পেশি। তার মানে এই পাঁজরগুলো এই হাড়ের মাঝে মাঝে পেশি লাগানো আছে, মাসেল লাগানো আছে, তাই ওর নামটাই এত সুন্দর করে রাখা হয়েছে যে ওর নামটা বুঝলে আর কিছু বোঝা লাগে না। কি বোঝা লাগে না? সেটা হচ্ছে আন্তর মানে হচ্ছে ভেতরে, পঞ্জর মানে হচ্ছে রিবস বা এই বুকের হাড়ের মধ্যস্থ পেশি, মানে দুটো বুকের হাড় বা রিবসের মাঝখানে যে পেশি সেটাকে বলা অন্তর পঞ্জর মধ্যস্থ পেশি, ইংলিশে বলা হয় ইন্টারকস্টাল পেশি। তাহলে এই ইন্টারকস্টাল পেশিগুলোকে, কারণ আমি হাড়গুলো থেকে আর এরকম উঁচু করে ফেলতে পারি না, আমি যদি পেশিটাকে একটু উঁচু করে দিই, পেশিটাকে আমি যদি একটু সংকোচন প্রসারণ করে উচ্চ করতে পারি কোনোভাবে সংকুচিত করে, তাহলে আমার কি হলো? তাহলে নিচের দিকে এতটা জায়গা বাড়লো আর বুকটা একটু সামনের দিকে এতটা হয়ে গেল, তাহলে আমার বক্ষ গহ্বর আগের থেকে একটু বড় হয়ে গেল, তাই তো? এইভাবে
এই দুটো পেশিকে সাহায্যে আমি আমার বক্ষ গহ্বরটাকে বড় করে প্রশ্বাস প্রক্রিয়ায় অক্সিজেনগুলোকে ভেতরে প্রবেশ করাতে পারি। ওই জন্য এখানে একটা কোয়েশ্চেন করা হয়েছে। কোয়েশ্চেনটা কি, যে মানব দেহে শ্বাসক্রিয়ায় অংশগ্রহণকারী দুটো পেশির নাম। একটা হচ্ছে মধ্যচ্ছদা, অন্যটা হচ্ছে অন্তঃপঞ্জরস্থ মধ্যস্থ পেশি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই দুটোর? ডাউট নেই তো কোনো? ওকে ওকে ওকে। এইবার আমরা আমাদের শ্বাসক্রিয়া এবং প্রশ্বাস ক্রিয়া কিভাবে কমপ্লিট হচ্ছে সেটা আমি লং কোয়েশ্চেন একটা আছে সেখানে আমি বুঝিয়ে দেবো। যদিও অনেকটা বুঝতে পেরেছো, তবুও একটু চটজলদি আমি প্রশ্বাসটা বলে দিই। প্রশ্বাস পার্ট যদি একটা বোঝা থাকে তাহলে অন্য পার্টটা সহজে বুঝতে পারো। যখন আমার বুকটা বড় হয়ে গেল, তার মানে বুকের মধ্যে চাপটা আমার কম, তাই তো? বাইরের বায়ুমণ্ডলে অক্সিজেনের চাপটা অনেক বেশি, ভেতরে লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে চাপটা আমার কম, তাই তো? কারণ বুকটাকে হ্যাঁ না না ফুলে যায় না, না ফোলানো এখনো হয়নি, সবে ফোলানো শুরু করব। তাহলে আমি শুধু বুকটাকে বড় করেছি, জায়গাটাকে বড় করেছি, তার মানে এইবার আমার চাপটা কমে গেল ভেতরে। এতক্ষণ চেপে ছিল, যখন আমি বড় করে দিলাম চাপটা আমার কমে গেল। বা আমার বায়ুমণ্ডলে আমার অনেক অক্সিজেনের চাপটা বেশি, তার মানে এবার কি হবে, বেশি চাপের থেকে কম চাপের দিকে ভরভর করে ভরে যাবে, তাই তো? এবার নিঃশ্বাস নিলাম আর ভরভর করে আমার লাংসের মধ্যে ভরে গেল। আহ কি শান্তি, তাই না? তার মানে বায়ুমণ্ডলের চাপ কম বেশি বা তারতম্যের কারণে আমাদের বাইরের পরিবেশ থেকে অক্সিজেন সহজে প্রশ্বাস প্রক্রিয়ায় ভেতরে প্রবেশ করে। আবার ভেতরের থেকে আমি তো কার্বন ডাই অক্সাইড বের করছি, তা ভেতর থেকে যখন আমি কার্বন ডাই অক্সাইডকে বের করছি তখন বায়ুমণ্ডলে আমার কার্বন ডাই অক্সাইডের চাপটা কম, তখন ভেতর থেকে চাপ দিয়ে আমি বাইরে বের করে দিচ্ছি। ভেতর থেকে তখন যেগুলো বড় করেছিলাম, ধরো ডায়াফ্রামটাকে এরকম টেনে বড় করলাম, তারপরে পাঁজরটাকে এরকম, পাঁজর পেশিটাকে এরকম উঁচু করে রেখেছি, সব এবার চেপে দেবো, সব চেপে দেবো। কেমন করবো, এরকম করে চেপে দেবো, ঠিক এরকম। যেই চেপে দেবো সেই আমার লাংসের ভেতরে যে বা ফুসফুসের ভেতরে যে কার্বন ডাইঅক্সাইড গুলো আছে সেগুলো ভরভর করে সব বাইরে বেরিয়ে যাবে। বোঝা গেছে? এইভাবে প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়াকে আমরা কমপ্লিট করি। সাউন্ড ক্লিয়ার? ওকে। এইবার সেক্ষেত্রে আমরা প্রশ্বাস এবং নিঃশ্বাসটাকে কমপ্লিট করলাম। এইবার আমরা একটু কিছু ডিজিজ দেখি, যে আমরা যদি অতিরিক্ত বিড়ি খাই, অতিরিক্ত সিগারেট খাই বা অতিরিক্ত স্মোকিং করি, সেক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হতে পারে। ঠিক আছে, যদিও আমাদের একটা মাথায় রাখবা, আমাদের একটা কোয়েশ্চেন আছে, মানে সিলেবাস অনুযায়ী আছে, সেক্ষেত্রে আমরা কতটা পরিমাণে বায়ুকে আমাদের লাংসের ভেতরে প্রবেশ করাতে পারি। ঠিক আছে, মানে কতটা বায়ুকে আমরা ধারণ করতে পারি ম্যাক্সিমাম। ঠিক আছে, সেটা হচ্ছে 5 থেকে 6000 ml বা 5 থেকে 6 লিটার। দেখবা ম্যাক্সিমাম বায়ু মানে কি, এই যে আমি নর্মাল যেটা নিলাম ছাড়লাম সেটা নয় কিন্তু, ঠিক আছে? নর্মাল যেটা নিলাম ছাড়লাম এটা না, যেটা আমি নর্মাল নেওয়ার পরেও অতিরিক্ত নিয়ে নিলাম, সেটাও তো আমার লাংসে ধরে রাখার ক্ষমতা আছে। তাই কতটা পরিমাণে, সেটা কতটা, তার পরিমাণটা তো আছে নির্দিষ্ট, হাজার হাজার লিটার আমি তো ধরে রাখতে পারি না, আমার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, সেই লিমিটটা মাত্র 5 থেকে 6 লিটার। বুঝতে পারছি? বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, অতটা জায়গা আছে। তুমি যদি, হ্যাঁ বলো, আবার কোয়েশ্চেনটা রিপিট করো। কে লিটারে মাপলো? বায়ুকে, যখন বায়ুকে মাপার জন্য আমরা লিটার ব্যবহার করে থাকি, কারণ বায়ুর মধ্যে জলীয় বাষ্প আছে, লিকুইড বায়ু। এক্সপেরিমেন্ট হতে পারে, এই এক্সপেরিমেন্টটা করেই বের করা হয়েছিল। ঠিক আছে,
একদম। তাহলে আমরা বায়ু ধারকত্ব অর্থাৎ কতটা বায়ু আমরা ভেতরে প্রবেশ করাতে পারি, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নয়, কিন্তু নর্মাল প্রশ্বাস নেওয়ার পরেও আমরা যেটা জোরপূর্বক আমরা লাংসের মধ্যে প্রবেশ করাতে পারি, সব মিলেমিশে আমরা 5 থেকে 6 লিটার মতো বায়ুকে ধরে রাখতে পারি। তাহলে আমাদের লাংসের মধ্যে এই পরিমাণ বায়ুর যে ধরে রাখার ক্ষমতা তাকে বলা হয় বায়ু ধারকত্ব। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন আসতে পারে বায়ু ধারকত্ব কাকে বলে এবং কত লিটার। এটা কিন্তু কোয়েশ্চেনটা লিখে রাখো নোটে, এই কোয়েশ্চেনটা আমি মানে দিতে ভুলে গেছি, লিখে রাখো কোয়েশ্চেনটা। ঠিক আছে, এবার আরেকটা কোয়েশ্চেন এর সাথে লিখে যে বায়ু ধারকত্ব কাকে বলে এবং সবাই প্রত্যেকে লিখে রাখো বায়ু ধারকত্ব কাকে বলে এবং বায়ু ধারকত্বে কতটা পরিমাণ বায়ু প্রয়োজন বা কতটা পরিমাণ বায়ু থাকে। সেক্ষেত্রে নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস যেটা আমি নিচ্ছি, যেটা আমি জোরপূর্বক নিচ্ছি না, 1 মিনিট প্রত্যেকে এইদিকে শোনো, 1 মিনিটের জন্য, তারপর লিখবে যে নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি জোরপূর্বক কিন্তু এটা নিচ্ছি না, নর্মাল যেটা আমি নিচ্ছি, ভাবছি না, এই যে কথা বলছি আমি, নিচ্ছি ছাড়ছি নিচ্ছি ছাড়ছি, এটা কিন্তু বেশি না, এটা কিন্তু মাত্র 500 ml, মানে আধা লিটার, হাফ লিটার। কিন্তু যখন আমি জোরপূর্বক নিচ্ছি এইগুলো মিলেমিশে হয়ে যাচ্ছে আমার 5 থেকে 6 লিটার। ঠিক আছে, নর্মাল যেটা আমরা ছাড়ছি নি, মানে যেটা আমি ভাবছিও না, আমার ব্রেন সেটা ভাবছেও না, শুধু নিঃশ্বাস ছাড়ছে বলে, এটা হচ্ছে 500 ml অর্থাৎ আধা লিটার ভাব লিটার। তাকে বলা হয় প্রবাহী বায়ু, প্রবাহী বায়ু। ঠিক আছে, তাহলে প্রবাহী বায়ুর পরিমাণ কত আর বায়ু ধারকত্বে বায়ুর পরিমাণ কত, এইটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এইবার আমি যাব হচ্ছে আমাদের নেক্সট, যে আমাদের শ্বসন আর দহনের মধ্যে পার্থক্য। তাহলে এটা আমি বোর্ড ক্লিন করি। বোর্ডে কোনো ডাউট আছে? ওকে, এইবার আমি যাব হচ্ছে আমাদের শ্বসন আর দহনের পার্থক্য হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের শ্বসন আর নেক্সট হচ্ছে আমাদের দহন। স্পেলিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। ঠিক আছে, ঠিক করে নাও, প্রত্যেকের নোটে যেটা আছে সেটা স্পেলিং মিস্টেক আছে। আরো কেউ আছে? আপলোডিং হবে, রেকর্ডেড। কি স্টপ হয়ে গেল না মাইক? শুনতে পাচ্ছ না? এবার পাচ্ছি। শুনতে পাচ্ছ? মাঝখানে খানিকক্ষণ বন্ধ আবার বন্ধ হয়ে গেছে। এইবার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এইবার তাহলে 1 মিনিট তোমারটা মিউট করো, যখন তোমার কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করব তখনই আমাকে উত্তর দিও। মিউট মানে হচ্ছে স্টপ করে দাও, মানে মিউট মানে হচ্ছে যেটা মাইক্রোফোনটা অফ করে দাও। ওকে, এইবার হচ্ছে আমরা পড়ব বিষয় শ্বসন এবং দহন। শ্বসন এবং দহনের পার্থক্যে আমরা প্রথমেই শ্বসন কাকে বলবো? যে প্রক্রিয়ায় খাদ্যকে ভাঙা হয়, আমরা যে খাবারটা খেয়েছি আমরা এবার সেই খাবারটাকে ভেঙে শক্তি অর্জন করব, শক্তি পাবো, এই প্রসেসটাকে বলা হয় শ্বসন। আর দহন মানে হচ্ছে এই যে সিগারেটে এই যে আগুন জ্বালাও, সেটা হচ্ছে দহন। ক্লিয়ার? তাহলে কি বললাম, যে আমরা যে খাবারটাকে খেয়েছি সেটাকে ভেঙে যখন আমরা শক্তি পাচ্ছি সেটাকে আমরা বলছি শ্বসন, আর যেটাকে
ভেঙে এই যেটাকে আগুন জ্বালাবো সেটাকে আমরা বলবো দহন। তাহলে প্রথম বিষয়টাই হচ্ছে বিক্রিয়ার প্রকৃতি কেমন হবে। বিক্রিয়ার প্রকৃতি, বিক্রিয়ার প্রকৃতি যেটা হবে সেটা শ্বসনটা যেহেতু প্রতিটা জীবের শরীরের মধ্যে হচ্ছে শারীরিক একটা বিক্রিয়া, তাই এটাকে আমরা বলবো জৈব রাসায়নিক বিক্রিয়া। যেহেতু রাসায়নিক পদার্থের ভাঙন হচ্ছে, রাসায়নিক পদার্থ এখানে জড়িত, তাই আমরা এটা বলবো জৈব রাসায়নিক বিক্রিয়া। নেক্সট হচ্ছে দহন, যেটা আমরা করবো সেটা তো বাইরের পরিবেশেও হতে পারে, সেটা একটা ভৌত রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, ভৌত রাসায়নিক বিক্রিয়া। এইবার আমরা চলে যাব নেক্সট যে বিষয়, সেটা হচ্ছে ওর ক্রিয়াস্থল কোথায় কাজ করবে। ক্রিয়াস্থল, ক্রিয়াস্থলে আমরা যেটা দেখব সেটা দেখব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, একটু স্থির করো। কি করছে? ক্রিয়াস্থল, ক্রিয়াস্থলে আমরা দেখব প্রতিটি সজীব কোষে হচ্ছে, যেহেতু আমাদের প্রতিটি জীব কোষেই খাবারের প্রয়োজন এবং সেই খাবারকে ভেঙে শক্তি অর্জনের প্রয়োজন, অর্থাৎ প্রতিটি জীব কোষেই এ কিন্তু মানে শ্বসনের কথা বলছি, শ্বসন কিন্তু সম্পন্ন হবে। তার মানে প্রতিটি সজীব কোষেই শ্বসন সম্পন্ন হয়, সজীব কোষে। সেক্ষেত্রে দহন সজীব কোষে হবে, এটার কোনো বাধ্যতামূলক নেই। ঠিক আছে, সেক্ষেত্রে শ্বসন যে কোনো যে দাহ্য বস্তু আছে যে যাতে আগুন লাগানো যায় সেসব বস্তুতে হতে পারে। তার মানে আমি যদি লিখি তাহলে যে কোনো দাহ্য বস্তুতে হতে পারে, যে কোনো দাহ্য বস্তুতে হতে পারে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা লিখব সেটা হচ্ছে আলোর উৎপত্তি। আলোর উৎপত্তি, সেক্ষেত্রে ভেতরে আমার আলো উৎপন্ন হচ্ছে কিনা, সেই কৃষ্ণের মতো হা করে তো আমার আগুন বেরিয়ে আসবে না, বা পুরো পৃথিবী কৃষ্ণ যেটা দেখিয়েছিল হা করে মা যশোদাকে, যে সে পুরো পৃথিবী দেখা যাচ্ছে, সেক্ষেত্রে যদি আমাদের ভেতরে আগুন তৈরি হতো তাহলে আমরা মাকে হা করে দেখালে আমাদের মুখের মধ্যে আগুন দেখা যেত, তেমনটা তো নয়। তার মানে হচ্ছে আমাদের শ্বসনে আলোর উৎপত্তি হয় না, শ্বসনে আলো উৎপত্তি হয় না। সেক্ষেত্রে তুমি বিড়ি জ্বালাও, সিগারেট জ্বালাও, যদিও জ্বালাতে যেও না, ওটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ক্ষতিকর শুধু তাই না, আমরা পড়বো কি কি ক্ষতি আমাদের করতে পারে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে যে কোনো দাহ্য বস্তুতে আগুন লেগেছে, তার মানে ওটা আমরা তীব্র আলো দেখতে পাই, তার মানে আলোর উপস্থিতি বা আলোর উৎপত্তি হয়। বুঝছো, দুটো কাজ ইউজ করলেই গুলিয়ে যায়। আলোর উৎপত্তি হয়, উৎপত্তি হয়, তার মানে শ্বসনে আমি আলো দেখতে পাই না, অর্থাৎ আলোর উৎপত্তি হয় না, কিন্তু দহনে আমরা আলোর উৎপত্তি দেখি। এইবার বিষয়টা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন ছাড়াও আমরা শ্বসন সম্পন্ন করতে পারি, কিন্তু পুরোপুরি অক্সিজেন ছাড়া পারি না। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের আমাদের যখন সবাত শোষণ হয় তখন আমরা অক্সিজেন প্রয়োজন, কিন্তু কারোর ক্ষেত্রে অক্সিজেন ছাড়াও শ্বসন সম্পন্ন হয়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন নেই। কে আবার কল করছে বাবা, এখনই কল করতে হলো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, রেকর্ডেড ক্লাস দেখে নিও। ওকে, সেক্ষেত্রে আলোর উৎপত্তি হয় না, আলোর উৎপত্তি হয়।
এবার নেক্সট আমি যাচ্ছি হলো অক্সিজেন। অক্সিজেনের খুব একটা প্রয়োজন হয় না, মানে অক্সিজেন লাগে না, কিন্তু অক্সিজেন ছাড়া তুমি আগুনকে জ্বালাতেই পারবে না। বাইরের পরিবেশে অক্সিজেন আছে বলেই আমরা সহজে সবকিছুতে আগুন লাগাতে পারি। ঠিক আছে, সেই ক্ষেত্রে O2 প্রয়োজন হয় না, কিন্তু এখানে দহন করতে গেলে O2 একান্তই প্রয়োজন। এইবার আমরা নেক্সট যে পয়েন্টটা যাব সেটা হচ্ছে শক্তি। ঠিক আছে, শক্তি। সেক্ষেত্রে শক্তি পয়েন্টটাতে যখন আমি যাচ্ছি তখন আমি বলতে পারি যে শক্তির জন্যই আমরা খাদ্যকে ভাঙছিলাম, বা শক্তির জন্যই আমরা শ্বসন কমপ্লিট করছি এত তড়িঘড়ি করে, বা এত মানে কষ্টকরী একটা প্রসেস বা পদ্ধতিকে কমপ্লিট করি। সেক্ষেত্রে শক্তি উৎপন্ন হয়, কিন্তু দহনে তুমি শক্তিকে উৎপন্ন হতে দেখবে না, বা দেখবে না বলতে এক কথা এটা ভুল, শক্তিটা তুমি বাইরের পরিবেশে ছড়িয়ে পড়বে, তুমি আলাদা করে ফিল করতে পারবে না সেটাকে যদি তুমি কোনো কাজে না লাগাও। ঠিক আছে, তার মানে আমি যদি এক কথায় লিখি, পরিবেশে ছড়িয়ে পড়ে। আর আমাদের শ্বসনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তার জন্য আমি হাত উঁচু করছি, তার জন্য চোখগুলো মোটা মোটা করছি, তার জন্য মন খারাপ করছি, হাসছি, রেগে যাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের সারাদিনে যে কাজকর্ম যাই বলো না কেন, এমনকি ঘুমিয়ে থাকাও ভার্বের মধ্যেই পড়ে। সেক্ষেত্রে ঘুমিয়ে থাকাটাও কিন্তু এই কাজ করতে গেলেও আমাদের শক্তির প্রয়োজন, যেটা আমাদের প্রতিনিয়ত আমরা সেটা ব্যবহারের মধ্যে রাখছি বা আমরা অনুভব করছি। কিন্তু পরিবেশের যে দহনের যে শক্তিটা, সেটা পরিবেশের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। তাহলে আমাদের এখানে কমপ্লিট হলো শ্বসন আর দহনের পার্থক্য। নেক্সট যে টপিকটায় যেতে চলেছি সেটা হচ্ছে সবাত শোষণ কাকে বলে। এবার পুরোপুরি আমরা শ্বসনের উপর জানবো, যে শ্বসন কত ধরনের হয় এবং কি কি ভাবে কমপ্লিট হয়। এইবার আমরা সহজে খুব অল্প কথায় জানবো যে শ্বসন কত ধরনের হতে পারে। সেক্ষেত্রে শ্বসন আমরা যখন দেখছি তখন আমরা জানবো এর তিনটে প্রসেস বা তিনটে পদ্ধতি আলাদা আলাদা ভাবে ও গ্রহণ করে। একটা হচ্ছে সবাত শোষণ, একটা হচ্ছে অবাত শোষণ, আর একটা হচ্ছে সন্ধান। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা প্রতিটা শ্বসনের যদি বেসিক মানেটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে দেখবে কত ইজিলি হয়ে গেছে, মনে রাখা অত টাফই হচ্ছে না। কিন্তু প্রতিটা মানে বুঝতে হবে। প্রথম মানেটাই যায় সবাত শোষণ। সবাত, স কথার অর্থ হচ্ছে উপস্থিতি, বাত মানে হচ্ছে বায়ু, অর্থাৎ বায়ুর উপস্থিতিতে যে শ্বসনটা সম্পন্ন হয় তাকে আমরা বলবো সবাত শোষণ। তার মানে আমরা শ্বসনের মানে একটু আগে আমরা কি বললাম, যে খাদ্যকে ভাঙার যে পদ্ধতি বা প্রসেস, সেটাকে আমরা শ্বসন জানবো। মানে এখানে অন্তঃশ্বসন, শ্বসন দু ধরনের হয়, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন মেনলি আমরা এই খাদ্যকে ভাঙাটাকেই জানবো। ঠিক আছে, বহিঃশ্বসনের শ্বাসকার্য পর্যন্ত হয়, আর অন্তঃশ্বসনে খাদ্যকে সেই অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি, সেই অক্সিজেন গ্রহণ করে যে খাবারটাকে ভাঙি সেটাকে আমরা শ্বসন বলি। সেই ক্ষেত্রে শ্বসন সবাত অবাত সন্ধান যখন হচ্ছে, তার মেন পয়েন্ট হচ্ছে আমি খাদ্যকে কি করব, ভাঙবো। ভেঙে প্রধানত আমি কি তৈরি করব, শক্তি। এই শক্তিকে পাওয়ার উদ্দেশ্যে আমরা শ্বসনটা সম্পন্ন করছি। কিন্তু যখন আমি সবাত শ্বসনের কথা উল্লেখ করছি, তার মানে এই শ্বসনে অবশ্যই আমার অক্সিজেনটা তো লাগছেই, সাথে
প্রতিটা শ্বসনে আমার উৎসেচক ছাড়া কমপ্লিট হতে পারে না। উৎসেচকই এই সবাদ শোষণ তাড়াতাড়ি হবে না দেরি করে হবে এগুলোকে কন্ট্রোল করে। অর্থাৎ শ্বসনকে কন্ট্রোল করে বিভিন্ন ধরনের উৎসেচক। ক্লিয়ার? সেই উৎসেচক উপস্থিতিতে হবে, এবং যখন সবাদ বলছি বায়ুর উপস্থিতিতে বলছি তাহলে ডেফিনেটলি এই শ্বসনে আমার অক্সিজেন লাগছে, এবং অক্সিজেন যেখানে লাগছে সেখানে যদি আমার খাদ্যকে ভাঙতে শুরু করি তাহলে কিন্তু খাবারটা আমরা সম্পূর্ণভাবে ভাঙতে পারবো। অর্থাৎ খাদ্য মানে কি? গ্লুকোজ। আমরা খাবার মানে আমাদের একমাত্র গ্লুকোজকেই মাথায় রেখে আমরা পড়াশোনাগুলো করছি। সেক্ষেত্রে গ্লুকোজকে ভাঙছি, তার জন্য আমার অক্সিজেনের উপস্থিতি লাগছে, সাথে আমার উৎসেচকও লাগছে। ঠিক আছে? উৎসেচককে যখন লাগছে এবং অক্সিজেন উপস্থিত আছে, তার মানে আমি খাদ্যকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছি, সম্পূর্ণভাবে। আর খাদ্যকে যখন তুমি সম্পূর্ণভাবে ভেঙতে পেরেছো, তাহলে খাদ্যের মধ্যে যে ঐস্থতিক শক্তিটা তুমি রেখে দিয়েছিলে, এইবার আমি বলি ঐস্থতিক শক্তিটা আমার কোয়েশ্চেন করতেই পারো, ঐস্থতিক শক্তিটা আমি কোথা থেকে পেলাম? ঐস্থতিক শক্তিটা আমি ওই সূর্যে যখন উদ্ভিদ সূর্যের আলোকে ক্যাপচার করে খাদ্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল শক্তি, মানে সৌরশক্তিকে খাদ্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ঐস্থতিক শক্তি রূপে, সেই খাদ্যটা যখন আমি খাচ্ছি তখন সেই ঐস্থতিক শক্তিটা, খাদ্যের মধ্যে কোন শক্তি আছে? ঐস্থতিক শক্তি। ঠিক আছে? এই ঐস্থতিক শক্তিকে তুমি ভাঙছো উৎসেচক এবং অক্সিজেন দিয়ে। যেহেতু অক্সিজেন আছে, তুমি সম্পূর্ণ শক্তিটাকে তুমি এখানে পাবে, প্রায় 686 কিলো ক্যালোরি শক্তি। সেক্ষেত্রে শক্তি যখন পাবো তখন আমার সাথে আরো কিছু ফ্রি ম্যাটেরিয়াল তৈরি হবে। ঠিক আছে? সাথে সাথে তুমি শক্তি নিলে হবে না, সেগুলোকেও তোমার অ্যাকসেপ্ট করতে হবে। সেই অ্যাকসেপ্টেন্সে আমরা কি পাবো? সেইগুলোকে পাবো হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো আর জলও পাবো। ঠিক আছে? আমরা যে কার্বন ডাই অক্সাইডটা করে বের করে দিলাম, সেই কার্বন ডাই অক্সাইড মেনলি আমরা খাবারকে ভেঙেই পেয়েছি। সাথে যে জলটা বেরোচ্ছে সেই জলটাও আমরা ওই খাবারটাকে ভেঙেই পেয়েছি। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে যেমন আমরা গ্লুকোজ তৈরি করতে পেরেছিলাম, এবং গ্লুকোজকে ভেঙে আমরা আবার সেই কার্বন ডাই অক্সাইড আর জল পাচ্ছি, সাথে বিপুল পরিমাণে সবাদ শোষণের শক্তি পাচ্ছি 686 কিলো ক্যালোরি। এই বিপুল শক্তির মূল মন্ত্র হচ্ছে একটাই, অক্সিজেনকে যেহেতু আমি কাজে লাগাতে পেরেছি। ঠিক আছে? সেক্ষেত্রে কিছুই না, যতগুলো আমার অক্সিজেন, যেহেতু অক্সিজেন, তাহলে সেক্ষেত্রে অক্সিজেন 6টা অক্সিজেনকে কাজে লাগিয়ে 6টা কার্বন ডাইঅক্সাইড এবং 6টায় জল উৎপন্ন আমি করব। এটা গেল। সেক্ষেত্রে যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড, তুমি এরকম করে তীর চিহ্ন দিয়ে গ্যাসটা বাইরে বের করে দিতে পারো। বাইরে বেরোবে না যদিও, সবাদ শোষণে সরি, হ্যাঁ বাইরে বেরিয়ে যাবে, যে বাইরে করে বাইরে বের করে দিলাম, এটা বাইরে বেরিয়ে গেল। তাহলে আরেকবার 1 মিনিটের জন্য সামারি করছি যে আমরা শ্বসন, বিশেষ করে অন্তঃশ্বসনটাকে 3টে পার্টে ভাগ করছি। কি কি? সবাদ শোষণ, অবাধ শোষণ, সন্ধান। সেক্ষেত্রে শ্বসন মানে যেখানে আমার বায়ুর উপস্থিতি, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি, এবং উৎসেচক দ্বারাই শ্বসন কিন্তু নিয়ন্ত্রিত হয় বা কন্ট্রোল হয়। খাদ্যের মধ্যে কোন শক্তি আছে? ঐস্থতিক শক্তি। এই ঐস্থতিক শক্তিকে আমি ভাঙবো কি দিয়ে? অক্সিজেন দিয়ে ভাঙবো, এবং এই বিক্রিয়াটাকে কন্ট্রোল করবে উৎসেচক। তাই যখন খাদ্যকে ভাঙছি আমরা 686 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি, কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, জল পাচ্ছি। যেহেতু অক্সিজেন এই বিক্রিয়াটাকে হেল্প করেছে, তাই ম্যাক্সিমাম বা খাদ্যকে সবটা ভাঙতে পেরেছি। ভাঙতে পেরে বা খাদ্যকে সম্পূর্ণ জারণ ঘটিয়ে আমি বিপুল পরিমাণে শক্তি পেয়েছি, সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি। এটা যেন মাথায় থাকে। কারণ কি? নেক্সট স্টেপ, এই যে সবাদ শোষণের যদি ডেফিনিশনটা পড়তে পারো তাহলে কিন্তু আমরা সহজেই নেক্সট স্টেপটা করতে পারি। ঠিক আছে? 1 মিনিট টাইম দাও আমাকে।
সেক্ষেত্রে আমরা একটু টাইম দাও আমাকে। সেক্ষেত্রে এবার আমরা জানবো হচ্ছে অবাত শ্বসন। অবাত শ্বসনে আমরা কি করছি? অবাত শ্বসনে সেই একই, খাদ্যকেই ভাঙবো, C6H12O6 কেই ভাঙবো। সেক্ষেত্রে উৎসেচকই এই বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করবে। ভেরি গুড, উৎসেচক লাগাও, উৎসেচক, উৎসেচক, ভেরি গুড, উৎসেচক লাগাও। নেক্সট আমার যেটা তুমি লাগাবে সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত যৌগ, নট মুক্ত অক্সিজেন, অর্থাৎ মুক্ত অক্সিজেন এখানে আমি পাচ্ছি না। এখানে মুক্ত অক্সিজেন ছাড়াই তোমাকে কাজ চালাতে হবে, কিন্তু আমার তো একটু একটু অক্সিজেন লাগবে। তাহলে আমি কি করব? তাহলে অক্সিজেন যুক্ত যৌগকে ব্যবহার করো, NO2 কে ব্যবহার করো, বা NOSO3 কে ব্যবহার করো। তাহলে আমি ধরে নিই এখানে আমি NO2 যুক্ত টাকে ব্যবহার করছি, NO2 টাকেই ব্যবহার করছি, ঠিক আছে? তার মানে এখানে অক্সিজেন কিন্তু ফ্রি নেই, একা নেই, এখানে কোনো একটা যৌগের সাথে মিশে আছে। তাহলে কোনো যৌগের সাথে মিশে আছে। এখানে যেমন শুধু অক্সিজেনকে আমরা লিখতে পেরেছিলাম, এখানে কিন্তু শুধু অক্সিজেন আমরা লিখতে পারছি না, কারণ অবাত মানেই হচ্ছে সেখানে বায়ু নেই বা সেখানে মুক্ত অক্সিজেন নেই, কিন্তু অক্সিজেন যুক্ত যৌগ আছে। অক্সিজেন কোনো একটা পদার্থ, কোনো একটা মৌলের সাথে মিশে আছে। খুব ভালো কথা। তাহলে খাদ্যকে আমি ভাঙছি, উৎসেচকও হেল্প করছে এবং অক্সিজেন যুক্ত যৌগ দিয়েছি। সেক্ষেত্রে যেহেতু এখানে মুক্ত অক্সিজেন নেই, তাই খাদ্যকে তুমি সম্পূর্ণ ভাঙতেও পারবে না, এবং শক্তি, খাদ্যকে যদি আমি সম্পূর্ণ ভাঙতে না পারি, তাহলে খাদ্য মানে খাদ্যের মধ্যে যে স্থিতিক শক্তি সেটাও কিন্তু সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসবে না। তাই এখানে মাত্র আমি 50 কিলো ক্যালোরি শক্তি পাবো, যেহেতু অক্সিজেন অনুপস্থিত। সাথে আমি কার্বন ডাই অক্সাইড যেমন পাচ্ছিলাম তেমনই পাবো, সাথে আমি জল যেমন পাচ্ছিলাম তেমনই পাবো। তার মানে যদি আমি বলি, তার মানে আমি যদি তোমাকে বলি, সেটা হচ্ছে NO2, NO3 ব্যবহার করব। যেহেতু অক্সিজেন একটু একটু আমি ব্যবহার করতে পেরেছি, সম্পূর্ণ অক্সিজেনটা আমি এখানে ব্যবহার করতে পারিনি, তাই সেটা NO2 হয়ে গেছে। সরি, আমি একটা সামারি করে দিই, সেটা হচ্ছে, আবারও আমি রিপিট করছি, খাদ্যকে ভাঙছি, অক্সিজেন যুক্ত যৌগ যেটা NO3 নিয়েছিলাম এবং উৎসেচক যেমন নিয়ন্ত্রণ করছিল তেমন নিয়ন্ত্রণই করছে। সাথে যেহেতু আমি অক্সিজেন যুক্ত যৌগ ব্যবহার করেছি, সরাসরি মুক্ত অক্সিজেনকে ব্যবহার করতে পারিনি, তার জন্য আমার 50 কিলো ক্যালোরি মানে একটুখানি শক্তি শুধু আমি উৎপন্ন করতে পেরেছি। যেমন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছিলাম কার্বন ডাই অক্সাইড, যেমন জল জল, কিন্তু যেহেতু NO3 থেকে আমি শুধুমাত্র একটা করে অক্সিজেনই ব্যবহার করতে পেরেছি, তাই আমার NO2 তৈরি হয়ে গেছে। যতগুলো আমার NO3 নেব ততগুলো আমার NO2 তৈরি হবে। তার মানে আমি যদি এখানে 12টা NO3 নিই, তার মানে আমার এখানে 12টা NO2 তৈরি হবে। ক্লিয়ার? এই গেল হচ্ছে আমার অবাত শোষণ। এইবার যাব আমি সন্ধান প্রক্রিয়ায়। সন্ধান প্রক্রিয়াটাও অবাত শোষণের মতোই একটা অংশ, একটা পার্টে আমার যাবে, কিন্তু এখানে যেটা যাবে সেটা হচ্ছে দুটো পদ্ধতি বা সন্ধানের দুটো, মানে পার্টে না, মানে আমি বলতে চাইছি যে অবাত শোষণের মতোই এখানেও আমি মুক্ত অক্সিজেনকে ব্যবহার করতে পারবো না, বেশি পরিমাণ শক্তি আমি এখানেও পাবো না, কিন্তু এখানে দুটো পদার্থ তৈরি হতে, মানে দু ধরনের সন্ধান প্রক্রিয়া হয়। একটা হচ্ছে কোহল সন্ধান, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে আমার ল্যাকটিক অ্যাসিড সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ক্লিয়ার? সেক্ষেত্রে কোহল সন্ধান যেটা, সেটাতে উৎপন্ন বস্তু হবে আমার মেনলি ইথানল, আর ল্যাকটিক অ্যাসিড সন্ধানে আমি বুঝতেই পারছি নাম দেখে, ওটাতে ল্যাকটিক অ্যাসিড মেনলি আমার প্রডিউস হবে। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। সেক্ষেত্রে এখানেও একই রকম বিক্রিয়া এখানে দুটো হবে, দুটো বিক্রিয়াকে আমাদের মনে রাখতে হবে। যে কোহল সন্ধান যখন হবে, মানে যে প্রসেসে আমার ইথানলকে আমি তৈরি করতে পারবো, তাহলে সেই প্রসেসটাতে আমি কেমন ভাবে বিক্রিয়াটা সম্পন্ন করতে পারি বা কেমন ভাবে বিক্রিয়াটা সম্পন্ন হবে,
আর ল্যাকটিক অ্যাসিড যখন তৈরি হবে তখন বিক্রিয়াটা কেমনভাবে সম্পন্ন হবে। দুটোই আমার নোটে আছে, দুটোই বুঝে নেবে। আমি যেমনভাবে বুঝিয়েছি দেখবে খুব সিম্পলভাবে অবাধ শোষণের মতো করেই এখানে বোঝানো আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ইথানলে 50 কিলো ক্যালোরি শক্তি পেলেও আমরা কিন্তু ল্যাকটিক অ্যাসিডে মাত্র 36 কিলো ক্যালোরি শক্তিই পাই। বাদ বাকি যেমন পাচ্ছিলাম কার্বন ডাইঅক্সাইড জল, তেমনই আমরা এখানেও পাবো। সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড এই ফার্মেন্টেশনটা বা এই সন্ধান বিক্রিয়াটা মেনলি আমরা দই বানাতে পাবো, এবং যেটা ইথানল সেটা আমরা মদ, তাড়ি এইসব যখন তৈরি করব তখন এই বিক্রিয়াগুলোকে আমরা দেখতে পাবো। কারণ ওইখানে যখন আমরা বেকারিতে ইউজ করছি, দই তৈরি করছি, তখনও কিন্তু আমরা মুক্ত অক্সিজেনকে সরাসরি ব্যবহার করতে পারবো না, বা ওখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে, যেমন এখানে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, উপরটায় যেমন আমরা ল্যাক্টোব্যাকটেরিয়া পাবো, ইস্ট পাবো, কক্কাস পাবো, এরা কিন্তু মুক্ত অক্সিজেনকে ব্যবহার করতে পারে না। যেহেতু এরা মুক্ত অক্সিজেনকে এই ব্যাকটেরিয়াগুলো ব্যবহার করতে পারে না, তাই এরা যে বিক্রিয়াটা করে, এরা যে শ্বসনটা করে, তাতে খুব একটা শক্তি পাওয়া যায় না। এটা গেল সন্ধান প্রক্রিয়া। দেখবা এখানে মেনলি হাইড্রোজেনের বিয়োজন হয়ে এই শক্তিগুলো তৈরি হবে। তাহলে আরেকবার সামারি করে দিই, যে আমরা সামারিতে কি বলবো, আমরা তো মেনলি আমরা সংজ্ঞাটা জানলাম, আমরা সমীকরণটা কিভাবে কমপ্লিট হলো। মেনলি এখানে একটু মাথায় রাখবে, সমীকরণটাকে যদি বুঝে পড়ো, তাহলে ডেফিনেশন যদি ভুলে যাও তাহলে তুমি করতে পারবে, এটা মাথায় রেখে পড়বে। আর দ্বিতীয়ত যেটা পড়বা সেটা হচ্ছে এর স্থান। সবাদ শোষণ কোথায় হয়? সবাদ শোষণ সমস্ত উন্নত প্রাণীদের হয়, উন্নত প্রাণীদের মধ্যে হয়, ঠিক আছে, উন্নত প্রাণীদের মধ্যে হয়। অবাধ শোষণ কোথায় হয়? অবাধ শোষণ আমরা মেনলি যেখানে পাবো সেটা হচ্ছে আমাদের, একটা জিনিস একটু বলে দিই, সামারি করে দিই, সেটা হচ্ছে আমাদের আলাদা করে কিন্তু কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে সবাদ শ্বসনের সংগঠন স্থান কোথায়, অবাধ শ্বসনের সংগঠন স্থান কোথায়। সেক্ষেত্রে যার টেক্সট বইতে যেভাবে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আছে তেমনই করার চেষ্টা করবে। দ্বিতীয়ত আর আমি বলতে চাইছি, মেনলি আমরা অবাধ শোষণকে দেখব বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে, বিশেষ করে আমি এখানে স্থানগুলো লিখি, সেটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কি, থায়োব্যাসিলাস, এদের মধ্যে পাবো। তাছাড়াও আমরা কিছু প্রাণীর মধ্যে পাবো ফিতা কৃমি, গোল কৃমি, যেহেতু এরা আমাদের বন্ত্রে বসবাস করে, তো সেক্ষেত্রে এরা অক্সিজেন ছাড়াই কিন্তু ওরা ওদের অবাধ শোষণটাকে কমপ্লিট করতে পারে। আর ছত্রাকের মধ্যে পাবো পাইরোমাইসিস পাবো। কিছু ব্যাকটেরিয়া আছে যারা অবাধ শোষণ কমপ্লিট করবে, সেই ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, মিথানো ব্যাকটেরিয়া, ঠিক আছে। মিথেন ব্যাকটেরিয়া তো একটা খুবই পপুলার ব্যাকটেরিয়া যে অবাধ শোষণ কমপ্লিট করে, মিথেন ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া। এই গেল তাহলে। এবং সন্ধান প্রক্রিয়াতে আমরা তো পেলাম ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোকক্কাস, এরা তো সন্ধান প্রক্রিয়া কমপ্লিট করবেই। তাহলে এই হচ্ছে সন্ধান। এবার সন্ধানের আমি তিনটে স্থান বলবো, সেটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া কমপ্লিট হতে গেলে আমাদের তিনটে প্রসেস, বা ধরো এই খাদ্য থেকে শক্তি উৎপন্ন করতে গেলে তার তিনটে ধাপে তৈরি হবে, ঠিক আছে। ধাপগুলোকে আমি নেক্সট দিন আরো ডিটেলসে বলবো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো আমরা এখানে আজকে যেটা লাস্ট পড়ে কমপ্লিট করব সেটা হচ্ছে অবাধ শোষণ এবং সবাধ শোষণের পার্থক্য। এইটা পড়ে লাস্ট কমপ্লিট করব। নেক্সট দিন আমরা জানবো সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রসেস কিভাবে কোথায় কমপ্লিট হচ্ছে, ক্রেবস চক্র কোথায় কমপ্লিট হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এবং লাস্ট যেটা ইটিএস বা ইলেকট্রন পরিবহন তন্ত্র কিভাবে কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা আজকে লাস্ট যেটা পড়তে চলেছি সেটা
এটা হচ্ছে আমাদের সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য। সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য ডেফিনেটলি বিষয় আকারে পড়বে, নোটের মধ্যে দেওয়া আছে, টেক্সট বইতেও দেওয়া আছে, যেখান থেকে খুশি করবে, কিন্তু প্রতিটা লাইন প্রতিটা মানে বুঝে পড়বে। বিষয় যদি সহজে মনে রাখতে পারো তাহলে পার্থক্যগুলো মনে রাখা ভীষণ ইজি হয়। অনেক কিছু ভুলে গেলেও সহজে পরীক্ষা হলে লিখে আসা সম্ভব হয়। সবাত শোষণ এবং অবাত শোষণ পার্থক্য, সবাত অবাত সব থেকে বেশি পরীক্ষায় আসে। তাছাড়াও সন্ধান অবাতদের মধ্যে পার্থক্য আসে, সবাত সন্ধানের মধ্যেও আসে, কিন্তু মেনলি আমরা সবাত এবং অবাতের মধ্যে পড়বো। এবং তিনটে জিনিসই যেহেতু আমরা বুঝলাম, সংজ্ঞা বুঝলাম, সংগঠন স্থান বুঝলাম, সমীকরণ বুঝলাম, কি কি তৈরি হয় বুঝলাম, সেক্ষেত্রে এইসব বিষয়ের উপর বেস করে কনসেপ্ট ক্লিয়ার করে যাই পার্থক্য দিক না গেল তোমরা লিখতে পারবে। তো আমি প্রথম যেটা যাচ্ছি সেটা হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে মুক্ত অক্সিজেনের উপস্থিতি। ঠিক আছে, মুক্ত অক্সিজেনের উপস্থিতি, মুক্ত O2 প্রেজেন্ট। সেক্ষেত্রে সবাত শোষণে যখন সংজ্ঞাটা বোঝালাম তখনই আমি বললাম যেখানে এখানে মুক্ত অক্সিজেনের উপস্থিতি বাধ্যতামূলক, কিন্তু এখানে মুক্ত অক্সিজেন না হলেও চলে বা অক্সিজেন যুক্ত যৌগের প্রয়োজন, O2 যুক্ত যৌগের প্রয়োজন। সরাসরি আমার O2 না হলেও, O2 বা মুক্ত অক্সিজেন না হলেও চলে, সেক্ষেত্রে O2 যুক্ত যৌগ প্রয়োজন। ক্লিয়ার? এইবার আমি সেকেন্ড যে বিষয়টাতে যেতে চাই সেটা হচ্ছে আমাদের গ্লুকোজের জারণ। ঠিক আছে, গ্লুকোজের জারণ। সেক্ষেত্রে আমি কি বললাম, যদি আমি অক্সিজেনকে কাজে লাগাতে পারি তাহলে আমি খাদ্যকে সম্পূর্ণ রূপে ভেঙে সম্পূর্ণ রূপে আমি শক্তি পেতে পারি। তাহলে এখানে সম্পূর্ণ জারণ হবে, তাই তো? গ্লুকোজের সম্পূর্ণ জারণ হবে। কিন্তু যখন আমার অক্সিজেন যুক্ত যৌগকে ব্যবহার করছি তখন কিন্তু আর সেটা আংশিক জারণ করে ফেলছি, তখন আমার পক্ষে আর সম্পূর্ণ জারণ সম্ভব হচ্ছে না, আংশিক জারণ করতে পারছি। নেক্সট যে পয়েন্টটা বোঝাচ্ছি তাহলে সেটা কি, সেটা হচ্ছে প্রতি 1 গ্রাম অণুশক্তির পরিমাণ কত, মানে প্রতি 1 গ্রাম যদি তুমি গ্লুকোজকে জারণ করো তাহলে শক্তির পরিমাণ কত। তাহলে পয়েন্টটা তুমি শক্তির পরিমাণও লিখতে পারো, শক্তির পরিমাণ, বা তুমি এই পয়েন্টটাতে লিখতে পারো 1 গ্রাম গ্লুকোজকে জারণ করে আমি কতটা পরিমাণ শক্তি পেতে পারি। সেক্ষেত্রে আমরা দেখেছি অবাত শোষণে যেহেতু খাদ্যকে সম্পূর্ণ ভাঙছি তাহলে বিপুল পরিমাণে একটা শক্তি আমরা এখানে পাচ্ছি, সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি। কিন্তু যেহেতু অক্সিজেন যুক্ত যৌগকে ব্যবহার করছি 50 কিলো ক্যালোরি, এবং সন্ধানে সেটা আমরা পেয়েছিলাম মাত্র 36 কিলো ক্যালোরি। এক, এবং দ্বিতীয়ত যেটা আমরা পাবো সেটা হচ্ছে উৎপন্ন বস্তু। উৎপন্ন বস্তুর মধ্যে আমরা যেটা পাবো 4 নাম্বার পয়েন্টে, উৎপন্ন বস্তু। উৎপন্ন বস্তুতে আমরা কার্বন ডাই অক্সাইডকে পেয়েছিলাম আর জল পেয়েছিলাম, কোনটাতে? সবাত শোষণ। সাথে আমরা শক্তি পেয়েছিলাম, সেই পার্থক্যটা অলরেডি আমরা লিখে ফেলেছি। কিন্তু অবাত শোষণ যখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, জল পাচ্ছি, সাথে কিন্তু আমরা একটা জৈব যৌগ পেয়েছিলাম, সাথে কিন্তু আমরা একটা যৌগ পেয়েছিলাম, জৈব যৌগ বা জৈব বস্তুও পেয়েছিলাম। সেক্ষেত্রে লাস্ট যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক 5 নাম্বার পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তার মানে এটা ইকোনমিক ইম্পর্টেন্স কি, বাজারে আমরা সবাত শোষণ না অবাত শোষণকে বেশি গুরুত্ব দেব? সেক্ষেত্রে সবাত শোষণ এবং অবাত শোষণের খুব একটা গুরুত্ব নেই, কিন্তু ফার্মেন্টেশন বা যেটা আমার সন্ধান প্রক্রিয়া, যেখানে আমি দই তৈরি করছি, পাউরুটি তৈরি করছি, বেকারি শিল্পে ব্যবহার করছি, তাছাড়া ব্যবহার করছি হচ্ছে আমার বিভিন্ন ধরনের তারি অ্যালকোহল তৈরি করতে, সেক্ষেত্রে মার্কেটে বা ইকোনমিক ভ্যালু কিন্তু এর প্রচুর।
সেক্ষেত্রে অবাধ শোষণ বা সবাধ শোষণ আমাদের শরীরের মধ্যে যেহেতু সম্পন্ন হয় বেশিরভাগটাই, তার জন্য এর ইকোনমিক ইম্পর্টেন্স আমাদের ব্যক্তিগত জীবনে থাকলেও পয়সার ভ্যালু কিন্তু এর তেমন নেই, যেটা আমাদের সন্ধানী ইকোনমিক ভ্যালুটা অত্যাধিক হাই। এটা গেল। নেক্সট আমরা যেটা বুঝতে চলেছি সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমাদের শারীরিক গুরুত্ব বা সবাদ শোষণ বা অবাধ শোষণে আমাদের বডি কিভাবে রিয়াক্ট করে, কি কি বিক্রিয়াগুলো কমপ্লিট করে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এখন যেটা একটু বোঝাবো সেটা হচ্ছে পেশি ক্লান্তি। পেশি কেন ক্লান্ত হয়ে পড়ে? ধরো তুমি 2 ঘন্টা লিখছো, তোমার হাতটা আর চলছে না, 3 ঘন্টা লিখছো, চলছে না, বা তুমি সকালবেলা থেকে বা তোমার স্কুলের কোনো একটা প্রান্ত থেকে দৌড়ে আর একটা প্রান্তে দৌড়ে গেলে, দেখবে হাঁপিয়ে যাও, পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে, পা ব্যথা করে, এবং সেটা যদি কিছুক্ষণ রেস্ট নাও, 5 মিনিট 10 মিনিট যদি রেস্ট নাও, তাহলে দেখা যাচ্ছে সেটা আবার আগের জায়গায় ফিরে আসছে। এই পেশি ক্লান্তি কেন হয় সেটা আমরা সন্ধান প্রক্রিয়া থেকে বুঝি। আমাদের পেশিতে যখন আমরা খুব দৌড়াদৌড়ি লাফালাফি করি, তখন আমাদের শরীরে যতটা অক্সিজেনের প্রয়োজন, আমাদের পেশি ততটা অক্সিজেন ব্যবহার করতে পারে না। যখনই এই অক্সিজেন কম তোমার শরীরে যাচ্ছে, যাওয়ারত অবস্থায় আছে, চলছে, তোমার অক্সিজেনে বেশ কয়েক মিনিট ধরে তোমার শরীরের মধ্যে অক্সিজেনটা কম যাচ্ছে, তখন এই কম অক্সিজেনে তোমার বডি খাদ্যকে সম্পূর্ণ ভাঙতে পারছে না। সম্পূর্ণ ভাঙতে না পেরে মাঝামাঝি একটা পদার্থ ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ফেলছে। ঠিক আছে, মাঝামাঝি মানে এখান থেকে এই পর্যন্ত তৈরি করতে পারি, মাঝামাঝি একটা পদার্থ ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ও তোমার পেশির মধ্যে জমা করে দিচ্ছে। কারণ ল্যাকটিক অ্যাসিড আমার পেশি, আমার এইসব মাসেলগুলো ব্যবহার করতে পারে না। ঠিক আছে, তো ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ও পেশির মাঝে মাঝে ঢুকিয়ে দিচ্ছে। এবার এই ল্যাকটিক অ্যাসিডগুলো যেহেতু পেশির মাঝে ঢুকছে, পেশি তখন ক্লান্ত বোধ করছে, যেহেতু মুভমেন্ট ক্ষমতা কমে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে পেশিগুলো, তখন ও ক্লান্ত বোধ করছে। কিন্তু তুমি যখন একটু রেস্ট নিচ্ছ, নিঃশ্বাস প্রশ্বাসটা একটু বেশি বেশি করে নিচ্ছ, দেখবা যখন বড় বড় করে আমরা প্রশ্বাস নিই, কারণ কি অক্সিজেনটা বেশি যাচ্ছে। এই যখন অক্সিজেন তোমার বডিতে আবার যেতে শুরু করলো বেশি বেশি, তখন ওই ল্যাকটিক অ্যাসিড যেটা তৈরি হয়ে বসেছিল, ওটা এবার সম্পূর্ণ জারণ করে আবারও যেমন তৈরি করার প্রসেস গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইটিএস করে সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটিয়ে দিল। তখন তোমার পেশিটা আবার আগের অবস্থায় ফিরে এসে ক্লান্তি দূর হয়ে গেল। তাহলে আমাদের পেশি ক্লান্তি কেন হয় বললাম? পেশি ক্লান্তি হয় আমাদের ল্যাকটিক অ্যাসিড পেশিতে জমার জন্য, যেটা আমরা কোথায় পড়লাম? কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান অর্থাৎ ফার্মেন্টেশনে আমরা এটা পড়লাম, অর্থাৎ ভিভিআই, যে আমাদের পেশি ক্লান্তিটা কেন হয়। তাহলে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা পরের প্রসেসগুলো আলোচনা করছি।